ক্লাসের একদম পেছনে বেঞ্চে বসে আছি, সামনে সকলে দাঁড়িয়ে আছে। বুঝলাম ক্লাসে স্যার এসেছে। আমি আমার মতো মোবাইল চালাচ্ছি, হঠাৎ একটা মেয়ে এসে ঠাস ঠাস করে আমার গলা দুটা থাপ্পড় মারলো। উফ, আর একটু হলেই লেভেলটা কমপ্লিট করতে পারতাম। মেজাজটাই খারাপ হয়ে গেল। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে চর মেরে যা তা বলে চলেছে। আমি এক ধ্যানে তার দিকে চেয়ে আছি। ক্লাসে সবাই অবাক, তার কারণ আজ পর্যন্ত কোনো স্যার বা ম্যাডাম আমার গায়ে হাত তোলেনি। আর কোথা থেকে একটা মেয়ে এসে আমার গালে চর মারলো। আমার কাছে তার কথাগুলো মধুর মতো লাগতেছে। আমি চুপ করে শুনে যাচ্ছি। এই ছেলে, আমার ক্লাস থেকে বের হয়ে যাও এক্ষুনি। আমি চেয়ে আছি এক ধ্যানে। ঠাস, কথা কানে যায় না নাকি? বের হতে বলেছি, বের হও। আমার ক্লাস বখাটেদের জন্য না। ওহ, এইবার বুঝলাম এ কোনো মেয়ে নয়, এ আসলে আমাদের নতুন ইংরেজি ম্যাডাম। ধুর, শেষমেশ কিনা ম্যাডামের উপর ক্রাশ খাইলাম। আমার কান ধরে ম্যাডাম ক্লাসের বাইরে বের করে দিলেন। আমি কিছু বললাম না। তার হাতের ছোঁয়া যেন আমাকে পাগল করে দিচ্ছে। ক্লাসের বাইরে এসে আমার সামনে মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেললো আর বলল, ফির যদি কোনো সময় আমার ক্লাসে মোবাইল দেখি তাহলে তোমার খবর আছে। জি ম্যাডাম। কিছু বললাম না, হলে যদি ভাবে আমি বোবা। বেয়াদব ছেলে কথাকার। বলে ম্যাডাম ক্লাসে চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। ম্যাডামের তেজ আছে, তবে দেখতে কিন্তু জোস। প্রেম করলে এই ম্যাডামের সাথে করব, চ্যালেঞ্জ মনে মনে বলতেছি। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করিস? বুঝতে পারলাম আমার মতো শাওনকেও বের করে দিয়েছে। বললেই হলো আমার দোস্ত বলে কথা। আমি বললাম, দোস্ত, আই মিন লাভ। OMG, শেষমেশ এই ম্যাডামের ওপরে। ও ভাই, মারো মুঝে মারো। ওই, আমি মজা করতেছি না, সিরিয়াস। তাই তো ভাবি, তোকে চোর দিল আর তুই কিছু বললি না কেন? এইবার চল, নতুন ফোন কিনতে হবে। এটাও গেল। ম্যাডাম আসার দিয়েছে। চল, দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না। যাব, তবে হিমুকে নিবি না। উফ, মনে ছিল না। ম্যাডাম, একটা কথা ছিল। কি কথা? ম্যাডাম, হিমুকে খুব দরকার, যেতে দিন প্লিজ। কেন? আমার ক্লাস না করে কাউকে আমি বাইরে যেতে দেব না। ফা পেঁচাল পেরে লাভ নেই, বরং একটা ফা পড়তেই যেই বাবা সেই কাজ। কিছুটা মন খারাপ করে ম্যাডামকে বললাম, ম্যাডাম, হিমুর বাবা না হার্ট অ্যাটাক করেছে, ওকে যেতে দিন। ও, আগে বলবো না? এই হিমুকে, তুমি যেতে পারো। ধন্যবাদ ম্যাডাম, আসি, বাই। কথাটি বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দিলাম দৌড়। ম্যাডাম অবাক, তাই ক্লাসের একটা মেয়েকে জিজ্ঞেস করলো, এই ছেলে অমনভাবে পালালো কেন? ম্যাম, আসলে হিমুর তো বাবা নেই। কি? আমাকে এত বড় মিথ্যা কথা বলা? কালকে দেখাবো এর মজা। ম্যাম রেগে কথাটা বলতে সবাই হেসে দিল। ধমকে উঠলো ম্যাডাম। এদিকে রাসেল আর হিমু তো হাসতে হাসতে শেষ। দোস্ত, তোর মাথায় এইসব প্ল্যান আসে কিভাবে বলতো? আরে বেটা, কার ছেলে দেখতে হবে না? দোস্ত, সবসময় আমার আম্মুকে নিয়ে মজা করিস কেন? শোন, ম্যাডামকে ওটা না বললে আসতে দিত না, তাই বললাম, সরি রে। ঠিক আছে। আরে এইসব বাদ দে। হিমু মামা, তুই কি জানিস আমাদের শ্রাবণ ম্যাডামের ওপরে ক্রাশ? হিমু হো হো করে হেসে উঠলো। এরপর মার্কেটে গিয়ে ফোন কিনে বন্ধুর সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসা থেকে রওনা দিলাম। ওহ শিট, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হলো না। আমি শ্রাবণ। পরিবারে আমি, আম্মু, আব্বু আর আমার থেকে কিছুটা ছোট একটা বোন। আব্বু আমার ইউনিভার্সিটির প্রিন্সিপাল, তাই আমি এত লাফালাফি করি। আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারের অনিয়মিত ছাত্র। আর শাওন হিমু আমার প্রাণের দোষ, তা তো দেখলিনি। আমি আর শাওন প্রায় একই রকম, কিন্তু হিমুটা ভদ্র ছেলে। আর কিছু বলবো না, বাকি সব পরে জেনে যাবেন। এই যে বাসা চলে এসেছি। বাসায় এসে কলিং বেলে চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, এত তাড়াতাড়ি আসলি কেন? ক্লাস শেষ, তাই চলে এলাম। মিথ্যা বলিস? এখন সবেমাত্র 12টা বাজে আর তুই বলছিস ক্লাস শেষ। আম্মু আমার কান ধরে কথাটি বলতেই আমি ব্যথায় শব্দ করে উঠলাম, আউচ। আম্মু, ছেড়ে দাও, লাগতেছে। আর মিথ্যা বলবো না, প্রমিস। এবারের মতো ছেড়ে দিলাম। লাভ ইউ আম্মু, ক্ষুধা লাগছে কিন্তু, খেতে দাও। ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। ওকে আম্মু, বলে আমি রুমে এসে ফ্রেশ হতে গেলাম। এসে নতুন ফোনটা সেট আপ করে নিলাম। এর মধ্যে আম্মুর ডাক। আমি নিচে গিয়ে খেতে বসলাম। আম্মু, জোশ হয়েছে খাবারটা। আবার কিসের ধান্দা? পাম দিতেছিস কেন? উফ, সত্যি বললো দোষ। আর বলবোই না, যাও। আমি তো মজা করতেছি। হুহ। আম্মুর সাথে মজা করে খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। কিছু সময় পর মোবাইল চালানোর পর ঘুম পাচ্ছিল, তাই ঘুমানোর চেষ্টা করলাম এবং শেষমেশ মিশন কমপ্লিট। ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। দেখি শাওন ফোন দিয়েছে। কিরে হারামি, কোথায় তুই? মামা, ঘুমাচ্ছি, গুড নাইট। এই, নাটক না করে মরে আয়, কথা আছে। উফ, তুইও না, শান্তি মতো একদিনও ঘুমাতে দিবি না।
রাখি, তাড়াতাড়ি আসিস। বলেই ফোন রাখলাম। বিকাল হয়ে গেছে। আমার এই একটাই দোষ, একবার ঘুমিয়ে পড়লে আর উঠতেই মন চায় না। ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হলাম, দেখি আপুটা বসে বসে টিভি দেখতেছে আর একা একা হাসতেছে। এইটা আমার সহ্য হলো না, পিছনে গিয়ে দিলাম এক চুল টান আর বললাম, এই পেতনি হাসিস কিল্লাই। আমার বোন আম্মু বলে জোরে এক চিল্লানি দিল, আমাকে আর পায়কে দিলাম এক বদর, এক ধরে বাসার বাইরে। মোড়ে এসে দেখি শাওন দোকানে বসে চা খাচ্ছে। কিরে মামা, হবে নাকি? মামা আমাকেও এক কাপ দিন। আর শাওন, তুই ডাকলি কেন বল? ভাও, অনেক বড় খবর আছে। কি বলবি বল। আজ বিকালে ম্যাডামকে দেখলাম আমাদের এলাকায়। তাতে কি? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ম্যাডাম আমাদের এলাকায় মাহবুব চাচার বাসা ভাড়া নিয়েছে। খস কি মামা, তাইলে তোমার লাইন ক্লিয়ার। তাই তো আমি বলি। চল ঘুরে আসি। তা তো আমি জানতামই তুই এইটা বলবি, তাই আমি আগে থেকে রেডি। এই না হলে আমার দোস্ত। চল। তার আগে হিমুকে কল কর। ওইটাকে নিয়ে যেতেই হবে। এরপর হিমুকে ফাপড় দিয়ে বাসার বাইরে আনলাম, ম্যাডামের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মামা, ওই দেখ ম্যাডাম ব্যালকনিতে বই পড়ে। আহা কি চেহারা, আমার সোনা বোন। আমি হালা দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ কর। চল ম্যাডামের সাথে কথা বলি। না না ভাই, যাস না, তোর উপরে খুব রেগে আছে। কেন ভাই? কেন মানে, তুই আজকে সকালে ম্যামকে যা ফাফড় দিছিস, ম্যাম সেটা জেনে গেছে। কি করে? রেমি বলে দিছে। ওরে হিমির বাচ্চা। দৌড়, চল বাসায় যাই। আর কি করব, চল বাসায় যাই। এরপর সন্ধ্যা থেকে বাসায় এলাম। বাসায় এসে পড়লাম আরেক বিপদে। বাসায় এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দেয় আর মুখে একটা ভিলের মার্কা হাসি। আমার কাছে বিষয়টা একটু খটকা লাগতেছে। ঘরের ভিতরে ঢুকতে দেখি আব্বু আমার সামনে। আমি তো ভয় শেষ, আজ বুঝি আর রক্ষা হলো না। কিরে হারামজাদা, কই ছিলি এতক্ষণ? আব্বু, বিকেলে একটু হাঁটতে গেছিলাম। বেশ ভালো, কলেজে আজ কি কাণ্ড করে এসেছিস? কই কিছু করি নাই তো। তাহলে রফিক সাহেব যে বলল আজ নাকি তোকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। হাওলার ব্যাটারি, আব্বুকে সব বলে দিছে। যাক, এখানে কিছু ফাফড় দেই ভেবে বললাম, ও ওইটা তো আমি ইচ্ছা করে দাঁড়িয়েছিলাম। কেন? আব্বু, আসলে হয়েছেটা কি, আজকে তো ম্যাডাম আমাদের প্রথম ক্লাস নিচ্ছিল আর এদিকে কিছু বাজে ছেলে কথা বলছিল, তাই ম্যাডাম তাদেরকে বের করে দেয়। ও, তাদের মধ্যে তুই একজন? না না আব্বু, আমি না। তাহলে তুই বাইরে ছিলি কেন? আসলে আব্বু হয়েছে কি, ওই ছেলেগুলো বাইরে গিয়ে কথা বলতেছিল। আর তুমি তো জানোই আমি ভদ্র ছেলে, ম্যাডাম তাই আমাকে দেখতে পাঠিয়েছিল কে কে কথা বলে, তাদের নাম যেন আমি বলি। সত্যি না মিথ্যা? সত্যি আব্বু। ওই চুপ। এই, তুই ওকে ঝাড়ি দিস কেন? আর তুই দাঁড়িয়ে থাকবি না, পড়তেও যাবি? যাই আব্বু। বাঁচলাম, আর একটু হলে ধরা খেয়ে যেতাম। বাঁচা গেল এই যাত্রায়। আর ফারজানা আবু পেতনির জন্য প্রায় ধরা খেয়েছিলাম। ব্যাটারি মানে রফিক স্যারকে আমি পরে দেখে নেব। পরের টেবিলের সামনে বসে মোবাইল বের করলাম, বই পড়তে ইচ্ছে করতেছে না, তাই একটু গেম খেলে নেই। তবে গেম খেলবো কি, এখন শুধু ম্যাডামের কথা মনে পড়তেছে। সত্যি কথা বলতে ম্যাডামকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে। এর আগে অনেক মেয়েকে দেখেছি, কিন্তু ম্যাডামের মতো কাউকে দেখি নাই। ম্যাডামের নামটাই তো জানা হলো না। শাওনকে ফোন করে দেখি কি বলে। হ্যালো মামা। রাখ তোর মামা, আগে বল ম্যাডামের নাম কি? এই রে, আমি তো জানি না। তোর দ্বারা কিচ্ছু হবে না। তুইও তো জানো না, আমাকে দোষ দিস কেন? ওইসব বাদ দিয়ে বল, নাম জানা যায় কিভাবে? কাল সকালে ভার্সিটিতে গিয়ে জেনে নিস। না, আমার এখনই দরকার, না হলে আজকে রাতে ঘুমাতে পারবো না। এই দোস্ত, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? তাড়াতাড়ি বল। হিমুকে ফোন করে জিজ্ঞাসা কর, আমি শিওর ও জানে, কারণ ও তো নিয়মিত ক্লাস করে, তা ওর জানার কথা। হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া এখনই হিমুকে ফোন দিচ্ছি। ওকে রাখ। দেখি হিমুর বাচ্চা কি বলে, ফোন করি আগে। হ্যালো দোস্ত। ওই, তুই এখন ফোন দিছিস কেন? আমি বই পড়ছি। আরে রেগে যাচ্ছিস কেন? আমি খুব বড় বিপদে পড়েছি। কি হয়েছে বল। দোস্ত, আমাদের ইংরেজি ম্যাডামের নামটা যেন কি? উফ, তুইও না। প্লিজ ভাই বল না। পুরো নাম মনে নাই, আশিকের কাছে শুনেছিলাম রাইসা। কি সুন্দর নাম। মাই লাভ। এই, তুই ফোন রাখ। লাভ ইউ ভাই। কি সুন্দর নাম। দেখছি আমার নামটাও তেমনই সুন্দর, কিন্তু খুব রাগী। কিভাবে যে একে রাজি করাবো কে জানে। এদিকে আমার থেকে বয়সেও বড়।
আবার সাথে রাগিও না। আমাকে কালকে খোঁজ খবর নিতে হবে ম্যাডাম রিলেশন করে নাকি। যদি করে তাহলে তো আমি ছ্যাঁকাকে ব্যাকা হয়ে যাব। শাওনকে নিয়ে কালই খোঁজ খবর নিতে হবে। সামনে আবার পরীক্ষা, না একটু বই পড়ে নেই। পরীক্ষা খারাপ হলে আব্বু এবার আমাকে আস্ত রাখবে না। একটু পড়ে নিলাম। বই পড়বো কি, চোখের সামনে শুধু ম্যাডামকেই দেখতেছি। কি রূপ, কথা বলার কি স্টাইল, মনে হয় আমি পাগল হয়ে যাব। সত্যি কথা বলতে আমার আগে এমন অনুভূতি কখনো হয়নি। কি করব কিছুই বুঝতেছি না। কালকে ম্যাডাম, না না না, আমার জানুকে আর ম্যাডাম বলবো না, রাইসা বলবো। রাইসা সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে পরের দিন প্রপোজ করব। দেখি কি বলে। আর ওই একা একা কি বলিস? না, একে কিছু বুঝতে দেওয়া যাবে না, না হলে সবাইকে বলে দিবে। কি হলো, কথা বলছিস না কেন? পড়ালেখা নিয়ে ভাবতেছি আর একা একা কথা বলতেছি। আমি তো কেমন জানি শুনলাম প্রপোজ করবি কাকে? এই তুই কি বলিস? আর বড় ভাইকে কেউ এইসব বলে? বেয়াদব। আর আমার রুমে তোর কি কাজ? ইস, বড় ভাই না সাই। আমি কি আসতে চেয়েছিলাম নাকি? আম্মুই তো পাঠালো তাই এলাম। কেন, কি হয়েছে? ভাত খেতে ডাকে, আমি যাই। যা এখান থেকে পেতনি। তুই এরপর নিচে গিয়ে ভাত খেতে বসলাম। টেবিলে গিয়ে দেখি আব্বু সহ সকলেই আছে। শ্রাবণ, এইবারের পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্তু। তুমি কি ছেলেটাকে খেতেও দিবে না? সব সময় শুধু বকাবকি। আমি একটু ইনোসেন্ট ভাব করলাম। আব্বু চুপ করে আছে আম্মুর ঝাড়ি খেয়ে, আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই না হলে আমার আম্মু, আমার কষ্টটা একমাত্র আম্মুই বুঝলো। ভালো ভালো ছেলেকে আদর দিয়ে বাদর বানাও। আব্বু ঠিক বলছো। এই, তুই চুপ কর। এরপর খেয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। কিছু সময় মোবাইল চালিয়ে রাইসের কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মু ঘুম থেকে তুলে দিল। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালে খাবার খেয়ে আসলাম। বসে আছি, ঠিক তখনই শাওনের ফোন। কলেজে যাবি না? কলেজে আমি যাব না তো কে যাবে? ও, আমার তো মনেই ছিল না। তোর তো আবার উনি আছে। বুঝতে হবে না। তুই রেডি হয়ে রাস্তায় বের হ, আমি আসতেছি। ওকে আয়, আজ একটু আগেই যাই। চল। এরপর আমি রাস্তায় বের হলাম। রাস্তায় এসে দেখি আমার ছোট বোন রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। ওই পেতনি, কি করিস? ভাইয়া, সব সময় মজা ভালো লাগে না। বুঝলাম। ভাইয়া, একটা রিক্সা ডেকে দে না। দিতেছি তারা। এরপর আপুকে রিক্সায় তুলে দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু শাওনের কোনো খবরই নেই। ফোন বের করে ফোন দিব, তখনই দেখি হিমু আর শাওন আসতেছে। আমি বললাম, হেই তোদের আসতে এত দেরি হয় কেন? এ ভাই, সূর্য আজ কোন দিকে উঠছে? কেন? না মানে আমরাই তো তোকে রোজ ওই কথা বলি, আর তোরে ঘুম থেকে ডেকে তুলে কলেজে নিয়ে যাই। আর কতদিন যে বকা খাইছি স্যারের কাছে, শুধুমাত্র তোর জন্য। আর আজ তুই সবার আগে। কেন, মানুষ কি বদলাতে পারে না নাকি? তা ঠিক। দোস্ত, তুই যাই বলিস না কেন, আমাদের ম্যাডাম কলেজে জয়েন করার কারণে আমাদের লেট ম্যান তাহলে এখন একটু ফাস্ট হবে। তুই ঠিক বলছিস। আরে তোরা বাদ দিয়ে ভার্সিটি চলে এসেছি। চল রফিকদের সাথে গিয়ে বসি। এরপর ক্যাম্পাসের ভিতরে গিয়ে বসলাম। কি রে হিরো, কি খবর? ফার্স্ট ক্লাস। তোদের কি খবর? ভালো। দোস্ত, আমি একটা কথা বুঝলাম না। কি বোঝো নাই তুমি খোকা? দোস্ত, তোকে কাল নতুন ম্যাডাম চড় দিল আর তুই কিছুই বললি না কেন? স্যার ম্যাডামরা মারতেই পারে, এটা স্বাভাবিক। এ তো দেখি ভূতের মুখে রাম নাম। তাহলে শিলা ম্যাডামের সাথে ওইটা কি ছিল? আরে দোস্ত, শিলা ম্যাডাম আর রাইসা ম্যাডাম এক হলো নাকি? ও বুঝছি, শ্রাবণ ইন লাভ, তাও আবার ম্যাডাম। মামা ট্রিট চাই। হবে হবে, সব হবে, আগে রাজি করিয়ে নেই। এ ভাই, সবাই চল, টাইম হয়ে গেছে। চল সবাই। এরপর আমরা ক্লাসরুমে চলে গেলাম। প্রথম ক্লাস স্যারের। আমার তো সময় কাটতেছে না, আমার মনে শুধু রাইসা আর রাইসা। কখন যে দ্বিতীয় ক্লাস শুরু হবে আর ম্যাডাম আসবে। অনেকক্ষণ পর বোর্ডিং ক্লাস শেষ হলো, এইবার ম্যাডাম ক্লাসে এলো। আমি কিন্তু আজ দাঁড়িয়েছি, না হলে আবার ঠাস। কাল খুব ব্যথা পেয়েছি, গায়ে জোর আছে বলতে হবে। তা তো হবেই, আমার ইয়ে বলে কথা না। ওইসব ভাবতেছিলাম, কখন যে ম্যাডাম আমার সামনে এসে গেছে খেয়ালই করি নাই। এই ছেলে, তোমার নাম কি? শ্রাবণ। নামের সাথে তো কোনো মিল নেই। আপনি একটা মেক করে রেখে দিন। বদমাইশ। পদ্মাইয়া, কি সুন্দর নাম। একদম চুপ। তুমি কাল মিথ্যে কথা বলেছিলে কেন? ম্যাডাম রেগে গিয়ে বলল। আমিও বললাম, মিথ্যা না বললে আপনি যেতে দিতেন না, তাই বলছি। কি কাজের জন্য মিথ্যে বলেছো শুনি? এই তো মহা সুযোগ, রফিক স্যারকে ফাঁসিয়ে দেই, সাথে একটু ফাপড় দিয়ে দেই। বললাম, আসলে রফিক স্যার বলেছে আপনি খুব রাগী,
আর আমরা আপনার ক্লাস বাদ দিয়ে রফিক স্যারের সায়েন্স ল্যাবে গিয়েছিলাম। রফিক স্যার তো আমায় এসে বলতে পারতো। ওই যে বললাম না, স্যার বলেছে আপনি খুব রাগী, তাই আমাদেরকে একটা প্ল্যান শিখিয়ে দিয়েছিল। কি প্ল্যান? সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ সবাই জানে আমি ফাবর দিতেছি, মানে মিথ্যা বলতেছি। বললাম ওই যে কালকে যেটা করলাম। বুঝলাম। তা কি জন্য ক্লাস ফাঁকি দিলে? ম্যাডাম, আপনি বিশ্বাস করতে পারবেন না আমি আর স্যার কি জিনিস আবিষ্কার করেছি। আবিষ্কার? আর তুমি? তা বলো শুনি, কি বানিয়েছো? বলবো? আপনি রাগ করবেন না তো? না, বলো। ম্যাডাম, আমরা এমন একটা জিনিস আবিষ্কার করেছি যেটা দিয়ে দেয়ালের ওপাশে সব কিছু দেখা যাবে। OMG! তা কি বানিয়েছো? ছিদ্র। আমার কথা শুনে ক্লাসের সকলে হো হো করে হেসে দিল। ম্যাডাম রেগে বলল, এই চুপ, একদম চুপ। বেয়াদবির একটা সীমা থাকা দরকার, কিন্তু তুমি জাস্ট। চুপ করে আছি। রফিক স্যারকে পরে দেখে নিব, আগে তোমার একটা ব্যবস্থা করে নিই। এরপর ম্যাডাম আমার সামনে থেকে চলে গেল। যাক, এবারের মতো বেঁচে গেলাম। এই চুপ কর, কথা বলতে দেখলে আবার বের করে দেবে না। এ কি, ম্যাডাম দেখি আমার দিকে বই নিয়ে আসতেছে। শাওনকে বললাম, এই শাওন, ম্যাডাম আমার দিকে বই নিয়ে আসতেছে কেন? আমাদের দিকে কিনা তোর দিকে। আর চুপ থাক। এই ছেলে, তুমি দাঁড়াও। আমি? তুমি। বুঝে গেছি, আজ আর আমার রেহাই নেই। বইয়ের কাছে আজ আমাকে ফেলবে ম্যাডাম। বললাম, জি বলুন। আমার কাছে এসে ম্যাডাম কিছু প্রশ্ন করলো, আমি একটারও উত্তর দিলাম না। তোমার মতো স্টুডেন্ট আমি জীবনেও দেখি নাই, যে শুধু মুখে বকবক করে আর লেখাপড়ায় গাধা। ম্যাডাম জ্ঞান দিয়ে যাচ্ছে, আমি এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছি। ম্যাডাম কিছুটা বুঝতে পেরে তার শাড়িটা ঠিক করে আবার বলল, এই পড়াগুলো যদি কালকে তোমার না হয়, তাহলে কাল শুধু দেখবে আমি কি করতে পারি। আমি তো সারা জীবন তোমাকেই দেখতে চাই। এই, কি বললে তুমি? কিছু না। ইতুর বাতর বদমাইশ ইত্যাদি বলতে বলতে আমি চলে গেলাম। দেখতে দেখতে ম্যাডামের ক্লাস শেষ হয়ে গেল। শাওনকে উদ্দেশ্য করে বললাম, শাওন চল ঘুরে আসি। চল, আমার আর এই বোরিং ক্লাস ভালো লাগতেছে না। হিমু, তুই যাবি না থাকবি? না, যাব না। আমি ভাবছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু না, তুই সেই আগের মতোই আছিস। শাওন চল, আর কেউ যাবি? না ভাই, যাবো না। তোর বাপ হেলে আমাকেও আস্ত রাখবে না। হ্যাঁ রবি, ঠিক বলছিস। এইবার ক্লাস ফাঁকি দিলে সোজা টিসি দিয়ে দিবে। ভাই চল, এদের দ্বারা কিচ্ছু হবে না। চল। এরপর আমি আর শাওন বাইরে এসে কিছু খেয়ে নিলাম। হঠাৎ কিছু একটা মনে হতেই বললাম, দোস্ত আজকে তোকে একটা কাজ দেব, করে দিতে পারবি তো? আজ বিকেলের মধ্যে তুই আমাকে রাইসের ব্যাপারে সব ডিটেলস এনে দিবি। এটা কোনো কথা হলো? আমাদের বাসার বাসায় সিদ্দিক আছে না? ওই যে হাসিব আঙ্কেলের ফেসবুক আইডি হ্যাক করে ধরা খাইছিল। ওকে বলে ম্যাডামের সব খোঁজ খবর এনে দিতে পারবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। চল বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেই। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মা এসে দরজা খুলে দিল। কিরে, আজকেও কলেজ ছুটি? না আম্মু, আমি চলে এসেছি। কিরে, আজকে সত্যি বলতেছিস কেন? সত্য কথা বল। ফাজিল, তোকে যে আমি কি করি? ফ্রেশ হয়ে খেতে আই। আমার শোনা আম্মু। হয়েছে। আসলে আম্মু আমাকে মুখে যতই বকাবকি করুক না কেন, আম্মু আমাকে খুব ভালোবাসে। আসলে পৃথিবীর সকল মাই এমন হয়। ফ্রেশ হয়ে নিচে এলাম। আম্মু, কি রান্না করছো? সকালে কি দিয়ে খেয়েছিস? মনে নেই, খেতে দাও। তোকে নিয়ে আর পারি না। খেয়ে দিয়ে রোজকার মতো রুমে এসে একটা ঘুম দিলাম। আজকে বিকেলে নিজে থেকে ঘুম ভেঙে গেল। কারণটা বোধ হয় রাইসা। ফ্রেশ হয়েই রুম থেকে বের হলাম। শাওনকে ফোন লাগালাম, হ্যালো মাম্মা। হ্যাঁ মামা বল, কই তুই? আমি বাইক নিয়ে বের হচ্ছি, তুই কই? বাড়ির সামনে, পিক করে নিয়ে যা। ওয়েট কর। কিছু সময় পরে শাওনের কাছে চলে এলাম। বললাম, মামা চল উঠে পড়। এবার বল, সিদ্দিক খালাপুত কই? মামার দোকানে। ওকে চল, এতে দেখি কি খবর আনছে। এরপর সোজা মামার দোকানে চলে এলাম। সিদ্দিকে দেখেই বললাম, ভাই কেমন আছেন? এই তো ভাই আছি, তোরা তো খোঁজ খবর নিসই না। আরে ভাই, কি আর কোনো দুঃখের কথা, বালের পড়াশোনা চাপে আর খবর। ভাই বুঝছি। তা যে খবর আনতে বলেছিলাম আনছিস? ভাই, তোরা একটা কাজ বলছিস আর সেটা যদি করতে না পারি। বল তাহলে সকল কিছু। সিদ্দিক বলা শুরু করলো, ওর ল্যাপটপ মেলে। হালায় পাক্কা হ্যাকার। নাম রাইসা জাহান। পরিবার বলতে রাইসা আর তার আম্মু। বাবা নেই। আত্মীয় ছিল অনেক, তবে তার বাবা মারা যাওয়ার পরে সবাই হারিয়ে গেছে আস্তে আস্তে। তার মা তাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। রিলেশন করার সুযোগ তেমন আসে নাই।
প্রপোজ পেয়েছে অনেকগুলা, কিন্তু সবগুলো নাকচ। মোবাইল নম্বর 0168296 ফেসবুক আইডি নুসরাত জাহান। হয়েছে ভাই, অনেক বলেছিস, আর কিছু বলা লাগবে না। হ মামা, তুই তো ফাটাইয়া দিছস। আরে নিজের ভাইদের জন্য যদি এটুকু করতে না পারি। তা তো ঠিক। চল, আজকে তো ট্রিট দেবো আমি। চল। এরপর দুজনকে নিয়ে পেট পুরে খাওয়ালাম। আমার হবু বউয়ের খবর এনে দিছে বলে কথা। রাতে বাসায় এলাম, এসে দেখি আবু বসে টিভিতে খবর দেখতেছে। আমি কিছু না বলে চুপ করে চলে যেতে লাগলাম। ওই এদিকে আয়। হ্যাঁ আব্বু বলো। কই থাকো সারাদিন? এই তো বাজারে দিয়ে গিয়েছিলাম। সারাদিন কোনো কাজ নেই, খাবে কি করে? পাঙ্ক মেরে আসতে বললাম। কি বললি? চাকরি করে বলছি। লেখাপড়ার যে অবস্থা, এতে তোকে চাকরি দেবে কে? কত ছাগল আছে আসতে বললাম। ওই তুই চুপ কর, আর রুমে গিয়ে বই পড়। ওকে আব্বু। এরপর রুমে এসে ফেসবুকে ঢুকলাম, রাইসা ম্যাডামের আইডি সার্চ করলাম। পেয়ে গেছি, কিন্তু রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে না আমি শিওর, তাই রিকোয়েস্ট দিলাম না, শুধু ছবিগুলো সেভ করে রাখলাম। এরপর কিছু সময় বই পড়ে নিচে খেতে গেলাম। খাবার খাওয়ার সময় সকলের সাথে মজা করে এসে ফোন নিয়ে বসলাম। ব্যাচেলর জীবনে বউ নাই তো, তাই মোবাইলটাই একমাত্র সম্বল। একটা রোমান্টিক মুভি দেখতে শুরু করলাম। এরপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা মোবাইলেটাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু খাবার দাও। বস, আমি দিচ্ছি। কি রে, আজকাল এত সকালে কলেজ যাস কেন? আম্মু সামনে এক্সাম, তাই তো যাই। হয়েছে, আর বলতে হবে না, আমি চিনি আমার ছেলেকে। তুমিও না আম্মু। এরপর খাবার খেয়ে বেরিয়ে গেলাম। শাওনকে ফোন দিলাম। ভাই কই তুই? হেঁটে আয়, হিমুদের বাড়ির সামনে আছি। রাখ। এরপর কিছু দূরে গিয়ে দেখি হিমু আর শাওন দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, চল সবাই। তবে তবে কি? আমার মনে হয় তোর কপালে আজকে দুঃখ আছে। কেন? ম্যাডাম তোর উপরে রেগে আছে, তাই আমার মনে হয় আজকে তোরকে কেলানি দেবে। ম্যাডামের হাতে খেলা নেই। হেমু, বুঝলি এই হালা পাগল হয়ে গেছে, একে পাবডা নেওয়া লাগবো। ঠিক বলছিস। আরে তোর চুপ কর, কলেজে এসে গেছি। চল। কলেজে এসে বললাম আরেক বিপদে। আমরা তিনজন মিলে কলেজের ক্যাম্পাসে গিয়ে বসলাম। সেখানে আমাদের সকল বন্ধুরা ছিল। কি রে মামা, সকলে কি খবর? এই তো চলতেছে। ভালো। মামা তোমার কি খবর? মানে ম্যামকে নিয়ে? আরে মামা কি বলবো দুঃখের কথা, তাকে বলবো কি করে, ভয় করে। ভয় আর তুই? হালা, তোকে তো কখনোই ভয় পেতে দেখি নাই। ভাই আসলে ভয় করে, যদি রাজি না হয়। হবে হবে, তাছাড়া তুই যদি আগে থেকে না বলিস তাহলে পাখি উড়ে যেতে পারে। হ্যাঁ ঠিক বলেছিস। তো এখন আমি কি করব? তুই কালকেই বলে দে ম্যাডামকে। আরে ভয় পাস না, আমরা আছি তো নাকি? ওকে, কালকে বলবো। এই সবাই চল, টাইম হয়ে গেছে। চল সবাই। আমি আর শাওন ক্লাসের একদম পেছনে বেঞ্চে গিয়ে বসলাম। ভাই আমার ভয় করতেছে। আরে তুই বলিস আগে, না করলে পিছে লেগে থাকবি কেমন? ঠিক আছে। কথা বলতে বলতে প্রথম ক্লাস শেষ হয়ে গেল। এবার ম্যাডামের আসার বেলা। ম্যাম ক্লাসে প্রবেশ করলো আর সকলে দাঁড়িয়ে গেল, সাথে আমিও। সকলে বসে পড়ো। সকলে বসে পড়লো। ম্যাম ক্লাস করতে লাগলো আর আমি তার দিকে একভাবে চেয়ে আছি। হঠাৎ করে ম্যাম আমার সামনে এসে পড়লো। এই ছেলে, তুমি ওভাবে চেয়ে আছো কেন? কই না তো। একদম মিথ্যা কথা বলবে না, আমি দেখেছি। পড়া বলো। এতক্ষণ আমি যেটা বুঝিয়েছি। এই রে, আমি তো জানি না কি পড়িয়েছে, তাই পাশে শাওনকে খোঁচা দিলাম। শাওন কিছু বলবে তার আগে ম্যাম বলল, এই ছেলে, তোমরা দুজন বাইরে যাও। সরি ম্যাম। বেরিয়ে যেতে বলেছি কিন্তু। ম্যাম রেগে বলল, চল ভাই চল। এরপর আমি আর শাওন চলে গেলাম বাইরে। শালা তোর জন্য এটা হয়েছে। আমি কি করব বল, আমি তো শুধু চেয়েছিলাম। চল তাহলে। ভাই এখান থেকে চল, আব্বু দেখে ফেললে সমস্যা হবে। এরপর আমি আর শাওন চলে গেলাম এখান থেকে। রোজকার মতো এভাবে আজকের দিনটাও চলে গেল। বিকেলে রাস্তায় বেরিয়ে হাঁটতেছি আর ভাবতেছি ম্যাডামকে কালকে প্রপোজ করবো কিনা। ফ্রেন্ডরাও ঠিক কথা বলেছে, আমি যদি এখন না বলি তাহলে যদি ম্যাম অন্য কারো হয়ে যায়, না সেটা হতে দেওয়া যাবে না, আমাকে কালকেই বলতে হবে। এসব ভাবতেছি, ঠিক তখনই শাওন এসে কাঁধে হাত দিল। কিরে ভাই, কি ভাবিস? না রে কিছু না। তুই নিশ্চয় ম্যামের কথা ভাবতেছিস। কি করব বল। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমি কালকে প্রপোজ করবো ম্যামকে, যদি রাজি না হয় তাহলে পিছিয়ে পড়ে থাকবো। ঠিক আছে, আমি তো আছি নাকি। চল কলেজে মাঠে গিয়ে আড্ডা দিয়ে আসি। চল। এরপর শাওনের বুদ্ধি অনুযায়ী কিছু রোমান্টিক মুভি ডাউনলোড দিলাম।
মানে কিভাবে প্রপোজ করব শিখতে হবে তো নাকি? রাত্রে বাসায় এসে সোজা রুমে ঢুকে গেলাম। এরপর ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে বসে পড়লাম। অনেক সময় দেখার পরে কিছুটা বুদ্ধি পেলাম। এর মাঝে আপু এসে ডেকে গেল রাতে খাবার খেতে, খাবার টেবিলে। কিরে আপু, আজ কোনো কথা না বলে সোজা রুমে চলে গেলি? আম্মু, বই পড়ছিলাম। বই না ছাই? এই তুই চুপ কর। আম্মু, আব্বু কই? খাবার খেয়ে একটু বাইরে গেছে। এরপর খাবার খেয়ে রুমে চলে এলাম। এসে ভাবতে লাগলাম কালকে কি হবে। আসলে আমি খুব নার্ভাস ফিল করতেছি। বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। কালকে সকালে উঠে মিশনে যেতে হবে, তাই সকালে ঘুম ভাঙলো মোবাইলের অ্যালার্মে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে কেবল। আম্মুর কাছে গেলাম। আম্মু, এক কাপ চা বানিয়ে দাও তো। আজকে এত সকালে ঘুম থেকে উঠলি যে? কিছু না আম্মু, ঘুম ভেঙে গেছে তাই। একটু ওয়েট কর, বানিয়ে দিচ্ছি। এরপর আম্মুর কাছ থেকে চায়ের কাপ নিয়ে ছাদে চলে এলাম। চায়ের কাপে চুমুক দিতেই অতীতের সেই পুরনো কথাগুলো আজকে আবার হঠাৎ করে মনে পড়ে গেল। আজ থেকে 3 বছর আগের ঘটনা। মনটা এমনিতেই খারাপ হয়ে গেল। তাই বেশি সময় না বসে থেকে নিচে চলে এলাম। মনটা খুব খারাপ, তাই শাওনকে ফোন দিলাম। কিরে, তোর কি হয়েছে? এত সকালে ফোন দিলি যে? কিছু না, আসলে আজকে না ওর কথা খুব মনে পড়তেছে। এই, তোকে না বলছি এইসব কিছু মনে না রাখতে, তারপরেও? আমি কি করব, খুব মনে পড়তেছে ভাই। শোন, মনে রাখতে হয়, সবাইকে মনে রাখতে হয়, শুধু বেঈমানদেরকে বাদে। শুধু শুধু তাদের কথা মনে রেখে কী লাভ? লাভ তো নেই, বরং লস আছে অনেক। এই দেখ, তুই আগে লেখাপড়ায় কত ভালো ছিলি, আর এখন তুই নিজের দিকে চেয়ে দেখ। কি জবাব দিবি আন্টিকে? কি জবাব দিবি আঙ্কেলকে? কি শিখবে তোকে দেখে তোর ছোট বোন? সরি দোস্ত, আর কখনো মনে করব না ওই বেইমানের কথা। মনে থাকে যেন। দোস্ত, তোকে একটা কথা বলবো। বল। আমার তো কোনো বড় ভাই নেই, কিন্তু বিশ্বাস কর তুই আমার ভাইয়ের চেয়েও বেশি। আজ হয়তো আমার কোনো বড় ভাই থাকলে এই কথাগুলোই বলতো। ভাই হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। কলেজের টাইমিং হয়ে গেছে, রেডি হয়ে চলে আয়। মিশন আছে না আজকে। তুই শালা ফাজিল দ্বারা আসতেছি, তুই আয়। এরপর রেডি হয়ে খাবার খেয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আজকে প্রপোজ করতে হবে। কিছু দূরের যাবার পরে হিমু আর শাওনকে পেয়ে গেলাম। মামা, কি খবর? ভালো না। ভালো হয়ে যাবে আজ। ট্রিট দিবি কখন তাই বল। আরে ধুর শালা, তোর কি মনে হয় ম্যাডাম আমার প্রপোজ গ্রহণ করবে? করবে রে ভাই, করবে। জানি না কি হয়। শোন ভাই, আজ না করুক কাল করবে, আর কাল না করুক পরশু করবে। তুই দেখে নিস, একদিন না একদিন ঠিকই করবে। ভাই, তাই যেন হয়। আমি ভেবে পাই না কি করে একজন ছাত্র তার ম্যাডামের প্রেমে পড়ে। ছি ছি। শাওন, ওকে ধর। ওর আজকে রেহাই নেই আমার হাত থেকে। আজকে ওকে কেউ বাঁচাতে পারবে না। হিমু এক ধরে পগার পার, মানে এক ধরে কলেজে ঢুকে গেছে। শালা বেঁচে গেল আজকে। আরে ও তো মজা করেছে মনে হয়। ওকে পরে পেলে মজা দেখাবো। তা ভাই, প্রপোজ কখন করবি? ভাই, সকলের সামনে তো আর করা যায় না, তাই কলেজে ছুটি হলে ফাঁকা রাস্তায় বসে বলবো। ওকে ভাই, ক্লাসে চল। এরপর ক্লাসে চলে এলাম। প্রথম ক্লাস শেষ করলাম অনেক কষ্টে। রাইসা ম্যাডামের ক্লাস ছাড়া আর কারো ক্লাস করতে আমার ভালো লাগে না। এরপর এলো সেই মুহূর্ত। ম্যাম ক্লাসে প্রবেশ করলেন। সকালের কাছে পড়া শুনতেছে। সব শেষে এলো আমার পালা। এই, তুমি দাঁড়িয়ে পড়া বলো। কি পড়া? কি, তুমি জানো না কি পড়া? না তো ম্যাম। আচ্ছা, তুমি আমার ক্লাসে আসো কি কারণে? আপনাকে দেখতে, আস্তে করে বললাম। মনে মনে কি বলে? এখনই আমার ক্লাস থেকে বের হও। শাওন চল। এই যে, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? ম্যাম, শাওনেরও তো পড়া হয়নি, তাই নিয়ে যাচ্ছি। শাওনের পড়া হওয়া লাগবে না, শুধু তুমি বাইরে যাও। ই কেমন বিচার? যাও বলছি। দুঃশালা, এটা কি হলো? আমি একা একা বাইরে চলে এলাম। বাইরে এসে মামার দোকানে এসে বসলাম। ফোন বের করে এক বন্ধুকে ফোন দিলাম। কিছুক্ষণ কথা বললাম। রাইসার কথাটাও তাকে বললাম। এখন মামার সাথে টুকটাক কিছু কথা বলতেছি। একটু পরে শাওন এলো। ওই, কি করিস এখানে? ওই, কি হয়েছে? কথা বল। রাগ করেছিস নাকি? সরি ভাই। রাগ করবো না তো কি করবো? আমি টানা 1 ঘন্টা এখানে বসে আছি, আর তুই? আরে ভাই, ম্যাডাম তো আসতেই দিচ্ছিল না, আমি কি করব? ঠিক আছে, চল ঘুরে আসি আজকে। চল। আরে আরে দাঁড়া, বাইক নিয়ে আয়। এই নে চাবি। ও, আমি তো ভুলেই গেছিলাম। এরপর দুইজন মিলে কিছু জায়গায় গিয়ে ঘুরে আসলাম। দোস্ত, টাইম হয়ে গেছে, চল। ম্যাডাম এখন বাড়ি যাবে। ভাই ভয় করে, তার হাতের একটা চর, উরি বাবা কি ব্যথা। তাহলে তোর আর ভালোবাসা লাগবে না, চল বাসায় যাই। না ভাই, চল যাই।
এরপর শাওনকে নিয়ে আমি আর পারি না, শালা সোজা ম্যাডামের সামনে এনে বাইক থামালো। কলেজের শেষে ম্যাডাম বাসায় যাচ্ছিল, রাস্তা বেশ ফাঁকা। এই, তোমরা আমার রাস্তা আটকালে কেন? ম্যাডাম, শ্রাবণ আপনাকে কিছু বলতে চায়। কি বলবে? এই বেদব ছেলে। ম্যাডাম একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো? আগে বলো কি বলবে শুনি। এই শাওনের বাচ্চা, তুই ওই দিকে ঘোর। ওকে। ম্যাডাম বলল। আশ্চর্য, কতবার বলবো বলো? আমি হাঁটু গেড়ে বসে হাতে একটা ফোন নিয়ে বলতে লাগলাম, রাইসা, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেই দিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে যাই। তোমার হাঁটা, চলা, কথা, চোখের চাহনি দেখে আমি ফিদা। আমি চাই তোমাকে আমার মনের রানী করে সাজিয়ে রাখতে। আমি তোমাকে আমার জীবনের একটা অংশ করতে চাই। তুমি কি হবে আমার মনের রানী? হবে কি আমার মেয়ের আম্মু? লাভ ইউ রাইসা, ডু ইউ লাভ মি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। শাওনের দিকে চেয়ে দেখি ও হা করে তাকিয়ে আছে। আগে তুমি উঠে দাঁড়াও, তারপর তোমার উত্তর দিতেছি। আমি ওঠার সাথে সাথেই ম্যাম যেটা করলো, আমি ওঠার সাথে সাথেই ম্যাম আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। শাওন এটা দেখে বাইক নিয়ে এক টানতে চলে গেল, আর আমি হাওয়ে দাঁড়িয়ে আছি। আশেপাশে কেউ আছে কি না দেখে নিলাম, না কেউ নেই। যাক, অন্তত মান সম্মানটা তো বাঁচলো। আর শাওনকে পরে দেখে নিব। হার আমি। এই ছেলে, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি জানো আমি তোমার থেকে 2 বছরের বড়? আর তাছাড়াও তোমার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তোমার টিচার। ছি ছি ছি, লজ্জা করে না? ক্লাসে তো পড়া একটাও হয় না, সারাদিন শুধু ভ্যাবাই করে যাও। আমি আগেই জানতাম তুমি বেয়াদব, কিন্তু এতটা বেয়াদব সেটা জানতাম না। আমি চুপ করে আছি। কি হলো? এবার কথা বলো। কথা বলো না কেন? হাহ, এখন কথা বের হয় না? ক্লাসে তো একাই 100 বেয়াদব পোলাপান। আর তোমার সাথে এই বেয়াদবটাকে আমি পরে দেখে নেব। আর যদি আমাকে এই সব কিছু বলো, তাহলে এমন হাল করব নিজেকে নিজেই চিনতে পারবে না। বেয়াদব। এই বলে ম্যাডাম আমার সামনে থেকে চলে গেল। এতক্ষণ ম্যাম যেটা বললো সেটা আমার এক কান্তে ঢুকে অন্য কান্তে বেরিয়ে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখলাম, না তেমন কাউকে দেখলাম না। পাশে একটা দোকান আছে, সেখানে গেলাম। মামা 1 কাপ চা দেন তো। রং চা না দুধ চা? দুধ চা দেন। মামা, মেয়েটা কে? আপনার বান্ধবী? হুম। আপনি তাকে ভালোবাসেন তাই না? হুম। আপনি কি করে বুঝলেন? মামা, আমি দেখেই সব বলে দিতে পারি। আর মেয়েটাও আপনাকে ভালোবাসে, শুধু প্রকাশ করে না। খন কি মামা, তাই যেন হয়। এই নেন আপনার চা। ধন্যবাদ। শালা চর খেয়ে গাল ব্যথা করতেছে। উফ। চাটা কোনো মতে খেয়ে ফার্মেসিতে গেলাম, সেখান থেকে ব্যথার ওষুধ নিলাম। এরপর শাওনকে ফোন দিলাম। হ্যালো। হ্যালো মামা, তুই বেঁচে আছিস? মারা যাবে কেন? না মানে, ম্যাডাম তোকে যে চটটাইটা দিল। ওই হারামি, তুই ফাজলামো করা বন্ধ কর আর আমাকে এসে নিয়ে যা। তুই ওয়েট কর, আমি আসতেছি। কিছু সময় পরে শাওনের বাচ্চা এলো। বাইক রেখে এইদিকে আয়। কেন ভাই? ঠিট দিব, তাড়াতাড়ি আয়। 10 সেকেন্ড দ্বারা আসতেছি। শালা টিটের কথা শুনে 10 সেকেন্ডের মধ্যে আসতেছে। তুই আজকে এইখানে আয়, তোকে এমন টিট দিব 10 দিন মনে রাখবি। মনে মনে ভাবলাম। শাওন আমার কাছে আসার সাথে সাথেই আমি ওকে উড়াতুরা ক্যালানি দিতে লাগলাম। শাওন আমার থেকে বডিতে চিকন, তাই আমি মার দিতেছি। 5 মিনিট পরে। ভাই আমার টিট লাগবে, মাপ চাই ভাই। না, আর একটু দিয়ে নি। ভাই প্লিজ। তাহলে তখন তুই আমাকে রেখে পালালি কেন? ভাই ম্যাডাম যে রাগে তাতে আমিও আর খেতাম, তাই পালিয়েছি। সরি, আর পালাবো না কখনো। মনে থাকবে? ভাই এবার স্যার। এরপর শাওনকে ছেড়ে দিলাম। আর মনে হয় কোনোদিনও আমাকে রেখে একা পালাবে না, কারণ যে ক্যালানে দিয়েছি না আজকে। ভাই আমি যাবার পরে কি হলো? আগে বাইকে ওঠ, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। এরপর শাওনকে সব খুলে বললাম। শাওন হাসতে হাসতে শেষ। তা এখন কি করবি? রোজ একবার করে প্রপোজ করব। শালা, আবার চর খেয়ে তোর দাঁত পড়ে যাবে এবার। ওতে আমার কিছুই হবে না, বিয়ের পর সব পুষিয়ে দেবে না। আর আমি তোর মুখে কিছু আটকাই না। নাম বাসা চলে এসেছি। এরপর বাইক গ্যারেজে রেখে আমি কলিং বেলে চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। আম্মু দেখি আমার দিকে চেয়ে আছে একভাবে। কি হয়েছে, ওইভাবে তাকিয়ে আছো কেন? তুই কি আমার ছেলে? কেন? মানে আমার ছেলে তো কোনোদিনও পুরো ক্লাস করতো না। মানে কি? ইচ্ছে করেছে তাই করেছি। আচ্ছা ঠিক আছে, আমার সোনা ছেলে, ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। এ দাঁড়া, তোর মুখে ওটা কিসের দাগ? এই রে, টের পেয়ে গেল নাকি? কিছু না, বন্ধুর সাথে মজা করতে গিয়ে লেগে আছে। তুইও যেমন আর তোর বন্ধুরাও তেমন। তুমি খাবার দাও, আমি আসি। এরপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম।
খাবার টেবিলে আম্মুর সাথে টুকটাক কিছু কথা হয়েছিল। এরপর রুমে এসে মুখের ব্যথার ওষুধ খেয়ে নিলাম। গায়ে কি জ্বর, বাপরে বাপ, হবেই তো, আমার বউ বলে কথা। আর 7-5 না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। ঘুমের মধ্যে ম্যামকে নিয়ে একটা রোমান্টিক স্বপ্ন দেখেছি। বলা যাবে না, লজ্জা করে আমার। শাওনকে ফোন দিলাম, কোথায় তুই? আর দেখা নাই, সকলে আছে, তুই আয়। ওকে, আসতেছি। সেখানে পৌঁছে দেখি সবগুলো হারামি এখানে আছে। আমি যাবার সাথে সাথে সকলে মিলে আমাকে ঘিরে ধরলো। খিরে, তোরা এমনভাবে আমার দিকে চেয়ে আসিস কেন? মামা তুই তো একটা মাল। কেন, তুই আজকে বুঝলি নাকি? তোর সাহস কি ম্যাডামকে প্রপোজ করিস? ভাই আর বলিস না, যে মার দিয়েছে না আজকে আমাকে। শাওন বলেছে সব। ভাই লোক, আজ চলো সবাই ঘুরতে যাই লং ড্রাইভে। চলো। এরপর সকলে মিলে ঘুরতে বের হলাম। সন্ধ্যা 7টা বাজে মনে হয়। শাওন, বাসায় যেতে হবে, আবু বাসায় আছে। ওকে চল, আমিও তাহলে বাসায় যাই। বাসায় এসে কলিং বেল বাজলে আপু এসে দরজা খুলে দিল। কাকে চাই? মানে? মানে বুঝেন না? কে আপনি আর কাকে চান? তোকে তো আমি বলার সাথে সাথে আপু এক ধরে পালালো। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বসে বসে মোবাইল চালাতে লাগলাম। যথারীতি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই আজকের দিনটা চলে গেল। সকালে আম্মুটাকে ঘুম থেকে উঠলাম। আম্মু, তুমি কি আমাকে একটু ঘুমাতে দেবে না নাকি? ঘুমাবি মানে? আর 2 মাস পরে তোর পরীক্ষা, এখন এইভাবে ঘুমালে চলবে? উফ, কি ঝামেলা। আমি ঘুম থেকে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। চারিপাশে দেখে নিলাম, কেউ নেই ছাদে। তাই শাওনের কাছ থেকে আনা ম্যাডামের নাম্বারে ফোন দিলাম। কিছু সময় রিং হওয়ার পরে ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? বাবু, আমি মজা করে বললাম। কী সব চাতা বলছেন আপনি? এখানে মজার কি আছে? মানে? আপনাকে চিনি না, জানি না, আর আপনি আমাকে কী সব বলছেন? আরে ম্যাডাম, আপনি আমাকে ভালো করে চেনেন। তার মানে তুমি সেই বেয়াদব শ্রাবণ? হতে পারে। বেয়াদব ছেলে, তুমি আজকে কলেজে আসো, দেখো তোমার অবস্থা আমি কি করি। ঠিক আছে বাবু। এই ছেলে, ভদ্রভাবে কথা বলো। ওকে জানো। তোকে তো আমি। বলেই ফোন কেটে দিল। যা বাবা, ফোন কেটে দিল। কে জানে আবার কলেজে গেলে না জানি কি বলে। যা হবার সেটা পরে দেখা যাবে, আগে কলেজে তো যাই। আমি নিচে গিয়ে আম্মুকে বললাম, আম্মু খেতে দাও। এখন খেতে দাও, একটু আগে তো ঘুম থেকে উঠতে চাইছিলি না। ভালো ভালো ছেলেকে আদর দিয়ে বাদর বানাও। তুমি আবার শুরু করলে, ছেলেটাকে একটুও শান্তিতে থাকতে দিচ্ছ না। আমি তো সত্যিটা বললেই দোষ করি। ঠিক বলছো আব্বু। এই সেমরি, তুই থাম, কথা কম বল। দেখছো আব্বু মুখের কি ভাষা, বদের হাড্ডি, বেয়াদব একটা। এই, তোমরা চুপ করো আর আমার ছেলেকে খেতে দাও। এরপর সকলে মিলে খেতে বসলাম। খাবার মধ্যে আব্বু জিজ্ঞেস করলো, শ্রাবণ, তুই তোর ক্লাসের সবাইকে চিনিস? কেন? আমার কানে এসেছে কে যেন তোদের নতুন ম্যাডামকে প্রেমের প্রস্তাব দিয়েছে। কি রে, কাজ হয়েছে? আপু কি সব চিনে গেল নাকি? নাকি কেউ বলে দিয়েছে? কিরে, তুই মনে মনে কি ভাবিস? কিছু না আব্বু। কিছু না মানে? তোদের ক্লাসের ম্যাডামকে কেউ এসব বললে তুই চুপ করে থাকবি? না আব্বু, মেরে ঠ্যাং ভেঙে দিব। ওসব করতে হবে না, তুই শুধু খুঁজে বের করবি ছেলেটাকে, আর এরপর আমার কাছে নিয়ে আসবি। ঠিক আছে আব্বু, আমি আসি। কিরে, উঠে গেলি কেন? সব ভাত খেয়ে যা। না, ক্ষুধা নেই, আসি, কলেজে যাব। এরপর আমি আর কোনো কথা না বলে বাইরে চলে এলাম। বাইরে এসে শাওনকে ফোন দিলাম। ভাই, কই তুই? আমি তো বাসায়। কেন? অনেক বড় ঘটনা ঘটে গেছে, তুই তাড়াতাড়ি রহিম চাচার দোকানে আয়। একটু ওয়েট কর, আমি আসতেছি। আমি বসে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পরে শাওনের বাচ্চা এলো। কিরে, কিসের এত জরুরি তলব? ভাই, আমি মনে হয় শেষ। কিরে, তোর আবার কি হলো? এত নাটক করিস কেন? অনেক বড় বিপদে পড়ে গেছি আমি। কি হয়েছে খুলে বল। শোন তাহলে। আমি কিছু জানি না, এর ভিতরে আমি যাচ্ছি, জানতে পারলে আঙ্কেল আমাকে মেরেই ফেলবে। এই হারামি, তুই এত পোল্টি খাস কেন? ওর সাথে থাকলেই সব কাজ আমি ফেসে যাই। এই ভাই, তোকে কে বলেছে ম্যামকে প্রপোজ করতে? বাদ দে, বল এবার বাঁচা যায় কি করে? ভাবতে দে মামা, তুই ম্যাডামের কাছে গিয়ে পা ধরে মাপ চা, এরপর দেখবি ম্যাম তোকে মাফ করে দিবে। কোনোদিনও না, আমি তাকে ভালোবাসি। এখনই ম্যাডামের ভূত নামে নাই? না। তাহলে তোকে আর আমি বাঁচাতে পারলাম না। আমি মরলেও তোকে নিয়ে মরবো। তুই আমার কাছ থেকে দূরে থাক। একটা বুদ্ধি পেয়েছি। কি? শোন, আব্বুকে বলবো এটা মিথ্যা কথা। আর আঙ্কেল সেটা বিশ্বাস করে নেবে?
করবে না, তবে বলবো যে এমন কিছু হলে তো ম্যাডাম তাকে বলতো। ধর আঙ্কেল ম্যাডামের কাছে যদি জিজ্ঞাসা করে তাহলে? করবে না, তবে বলবো যে এমন কিছু হলে তো ম্যাম তাকে বলতো। তাহলে যা হবে দেখা যাবে। চল, কলেজের টাইম হয়ে গেছে। গিয়ে দেখি হারামি সবগুলো বসে বসে আড্ডা দিচ্ছে। মামা বসেন বসেন, বসে যান। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? তারপরও কিছু লোক বলবে আমি খারাপ, শ্রাবণ ভালো না, আমিও তো তাই বলি। আমি তো ভালো না, ভালো লই থাইকো। হা হা করে সবাই হেসে দিল। বেশ মজা পাইলাম। আর রাখ তোদের মজা, মজার গুষ্টি কিলাই। সবাইকে খুলে বললাম। কিছু সময় পরে হিমু বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি বল। আমি বলি কি, শোন শ্রাবণ, তুই গিয়ে স্যারকে সব বলে দে এবং ম্যাডামকে সরি বলে সব কিছু মিটমাট করিয়ে নে। ওরে হারামির বাচ্চা, তোকে আজকে আমি খাইছি। ঠিক তখনই বেল পড়লো, পরে দেখে নেব নে। ক্লাসে চল সবাই। এরপর ক্লাসে চলে এলাম সবাই। আমিও রোজগার মতো নিজের সিটে বসে বললাম। নিয়মিত বসে গল্প করতে লাগলাম। জানি না কি হয়, ক্লাসে আসলে সব গল্প এখানে এসে মনে পড়ে যায়। কিছুক্ষণ পরে স্যার এলেন এবং যথারীতি ক্লাস করতে লাগলেন। আমি আর শাওন সেদিকে খেয়াল না করে গল্প করতে লাগলাম। স্যার আমাকে কথা বলতে দেখেও না দেখার ভান করে কিছু বলল না, কারণ জানে আমি প্রিন্সিপালের পোলা। প্রথম ক্লাস শেষ হলো, যাক বাঁচলাম। এবার ম্যামের ক্লাস। ম্যাম ক্লাসে এলেন এবং ক্লাস করতে লাগলেন। আমি একদিনে চেয়ে আসি, হঠাৎ করে ম্যাম আমার সামনে চলে এলেন। এই তুমি দাঁড়াও। জি আমি। তুমি। জি বলেন, কি বলবেন? আমি এতক্ষণ যেটা বুঝালাম সেটা বলো। কি বুঝিয়েছেন? কি? তার মানে তুমি আমার পড়ায় খেয়াল করোনি? এই বেদব ছেলে, তুমি আমার সাথে এসো। সবাই হা করে আমার দিকে চেয়ে আছে। আমি সবাইকে চোখ মেরে ম্যামের পিছে পিছে যেতে লাগলাম। কিন্তু এই কি, ম্যাম তো আপু রুমের দিকে যাচ্ছে। সর্বনাশ করেছে। আমি দৌড়ে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম কোথায় যাচ্ছেন? প্রিন্সিপাল স্যারের রুমে। সরি ম্যাম, যদি একবার আপু জানতে পারে, উফ সব শেষ। মনে মনে বললাম, সরি ম্যাম, আর জীবনেও তাকাবো না আপনার দিকে। আজকে তোকে মজা দেখাবো, বেয়াদবের হাড্ডি। ম্যাম বলতে বলতে আবুর কেবিনের সামনে চলে এলাম। স্যার আসবো? আরে মিস রাইসা যে, আসুন আসুন। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তখনই ম্যাম বলল, ভিতরে আয় বেয়াদব। বসুন। এ কি, তুই এখানে কেন? আমি বলছি স্যার, এই বেয়াদব ছেলেটা একদিনও পড়া হয় না, আর সাথে প্রতিদিন ক্লাসের পিছনে বসে শুধু গল্প করে আর মোবাইল টেপে। আব্বু আমার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। তুমি বিশ্বাস করো, আব্বুকে উদ্দেশ্য করে আর বলতে পারলাম না। তার আগে ম্যাম আমাকে ঠাস করে একটা চড় দিয়ে বলল, বেয়াদব কোথাকার, স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? হায় হায়, আমার তো মনেই ছিল না। ম্যাম জানেই না যে এই প্রিন্সিপাল আমার আব্বু। আব্বুর দিকে চেয়ে দেখি মিটমিট করে হাসতেছে। আমার খুব রাগ হলো। সরি স্যার, এই বেয়াদবের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনি ক্লাসে যান, আমি এই বেয়াদবের ব্যবস্থা করতেছি। এরপর ম্যাম আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। ম্যাম যাওয়ার পরে আব্বু ঝরে ঝরে হাসতে লাগলো। আমি রেগে গিয়ে বললাম, আব্বু তুমি থামো প্লিজ। এতদিনে একটা টিচার পেলাম যে কিনা তোকে চড় দিল। কি জন্য চর খেলাম? আব্বুকে তুমি বলাই। আমি গেলাম, তুমি হাসতে থাকো। আমি রেখে সোজা ক্লাসের দিকে চলে এলাম। আমাকে ম্যাম দেখে একটু অবাক হলো। আমি কিছু না বলে ব্যাগ নিয়ে বাইরে চলে এলাম। অ্যাটিটিউড দেখিয়ে সোজা বাসায় চলে এলাম। এসে কাউকে কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। খুব মেজাজ খারাপ হচ্ছে আব্বুর ওপরে। আমাকে কি বাসটাই না দিল। আব্বুর সামনে মার খেলাম, তাও তুমি বলাই, নিজের আব্বুকে। আমি কিছু ভাবতে পারছি না, চুপচাপ ঘুমিয়ে গেলাম। আব্বু অনেকবার ডেকেছে, আমি কোনো উত্তর দিইনি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নাই। বিকেলে ঘুম ভাঙলো কারো হাসির আওয়াজে। বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম। এরপর বাইরে এসে দেখি আব্বু আম্মু এবং আপু জোরে জোরে হাসাহাসি করতেছে। তাই আমি তাদের কাছে গিয়ে মজা করার জন্য বললাম, কি রে আপু, এত হাসাহাসি কিসের? তোর বিয়ে ঠিক হয়েছে নাকি? জি না, আমার কোনো বিয়েটি ঠিক হয় নাই। তাহলে আমরা হাসতেছি অন্য একটা কারণে। কি কারণ? কাকে যেন কোন একটা নতুন ম্যাডাম ঠাস করে চড় দিয়েছে, সেটা নিয়ে হাসতেছি। ওরে পিত্তির বাচ্চা পেতনি! আব্বু দেখছো? আমি কি বলবো, আমার তো হাসি পাচ্ছে। কি চড়টা নাই দিয়েছিল। এটা বলার পরেই সকলে মিলে হাসতে লাগলো। আমি রাগ করে বাইরে চলে এলাম। বাইরে এসে বিষ্টুকে ফোন দিলাম। কিরে, বেঁচে আছিস? না, আমি শ্রাবণের ভূত বলতেছি। আরে রাগিস কেন, আমি রহিম চাচার দোকানে আসতেছি, তুইও আয়। আয়। আজ মনটা একটু কেমন কেমন যেন লাগতেছে, তাই বাইক না নিয়ে হেঁটে যেতে লাগলাম। কারণ হাঁটতে নাকি মনটা ফ্রেশ হয়ে যায়। সবাই তাই বলে, হয়তোবা হয়, তাই আমিও হাঁটতে লাগলাম। রহিম চাচার দোকান এখান থেকে 10 মিনিট। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমার ডান পাশ দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে। এটা শহর এলাকা, স্বাভাবিক। তবে রিক্সার সংখ্যা একটু বেশি। হাঁটতেছি আর রাস্তায় গাড়ি আসা যাওয়া দেখতেছি। হঠাৎ একটা রিক্সায় চোখ গেল। একটা মেয়ে আর একটা ছেলে যাচ্ছে, হয়তোবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড।
মেয়েটা ছেলেটার কাঁধে মাথা দিয়ে চোখ বুজে আছে। আমি হয়তো একদিন এভাবে কাউকে নিয়ে ঘুরে বেরিয়েছি দিনরাত সব সময়। আর আজকে কোথায় সেই মেয়ে, কোথায় সেই ভালোবাসার প্রতিশ্রুতি? হঠাৎ কেন জানি না গান গাইতে ইচ্ছে করতেছে, কিন্তু চারিদিকে অনেক শব্দ। কাছে হেডফোন থাকলে বেশ ভালোই হতো। কি করতে করতে যেন পকেটে হাত গেল। পকেটে হাত দিয়ে দেখি হেডফোন মামা পকেটেই। তখনই মনে পড়লো রাতে পকেটেই রেখেছিলাম। আমাকে আর পায়কে সাথে সাথে বের করে কানে দিয়ে মোবাইলে গান চালিয়ে দিলাম। অনেক পছন্দের একটা গান শুনতে লাগলাম আর সাথে গুনগুন করে গাইতেছিলাম। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার। তোমারই জন্য হয়েছি পাগল, মঞ্জিল ভালোবাসার। গান শেষ হতে দেখি দোকানের সামনে চলে এসেছি। শাওন আগে থেকে এখানে বসে আছে। কেমন আছিস? মজা নিস? তোর এই তেরামি করে কথা বলা কোনোদিন যাবে না। হুম। আমি ভাবছি আঙ্কেল বকাবকি করেছে, তাই বললাম কেমন আছিস। আরে আবু কি বলবে? চা করা রাইসে সব করে গেছে, আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। কিতা করছে ভাবি? সব কিছু খুলে বললাম। কিছুক্ষণ বসে বসে আমি আর শাওন আড্ডা দিলাম আর পিওর কফি খেলাম। আর একটু বলে নিই আপনাদের, চাচার দোকানটা আমাদের কলেজের পাশে। ইন্টার যে কলেজে পড়েছিলাম পাশে কলেজ ক্যাম্পাস, সাথে পুকুর আছে একটা। আমি আর শাওন সোজা ওখানে চলে গেলাম, মানে পুকুর পাড়ে। যাওয়ার পরে ছোটো ভাইরা বলছিল ক্রিকেট খেলতে, আমরা না করে দিয়েছি। মুড নেই ক্রিকেট খেলার এখন। সন্ধ্যা নামতেই শাওন চলে গেল, আমি একা একা হাঁটতে লাগলাম। আমি আবার গান শুনতে থাকলাম। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইয়া নীলা না বিদায়। তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায়। জানি আজ রাতে হইবা পরের, আর ভাইব না মায়। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মৈশা দিতাম গালে। ঘাটে আইসা পাশে বৈশা জড়াইতা এ বুকে, কইব আমি এই কথা কেমনে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, জানি আজ রাতে হইবা পরের, আর ভাইব না মায়। আর মনে হয় রাস্তার আলোয় হাঁটতে হাঁটতে এই বাংলা গানটা শুনতেছিলাম আর চোখ থেকে পানি পড়তেছিল টপ টপ করে। ঠিক তখনই শাওন এলো, এসে আমার হাতে একটা স্পিডের ক্যান দিল। শাওন আমার দিকে ফিরেই বলল, তুই আবার কাঁদিয়েছিস? কই না তো। দেখ শ্রাবণ, আমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি দেখেছি। শাওন হয়তো বুঝতে পারছে আমার আজকাল অতীত খুব মনে পড়তেছে, তাই শাওন আমার মন ভালো করার জন্য বলল, তুই শালা একটা ফাউল, তোর দ্বারা প্রেম ভালোবাসা কিছু হবে না, হুদাই লাফালাফি। কেন? এই যে তোর মধ্যে কোনো রোমান্টিক দৃশ্য নেই। যেমন? এই ভাই, তুই আমাকে পড়াতে চাস তাই তো নাকি? কেন? তাহলে তুই এই ছেঁকা খাওয়া গান কেন শুনছিস? তাহলে কি শুনবো? রোমান্টিক গান শুনবি। হুম। আমি হলে কি গান গাইতাম জানিস? কি গান? বলবো? না বললে বুঝবো কেমনে? শাওন আর কিছু না বলে অরিজিৎ সিং এর একটা হিন্দি গান গাওয়া শুরু করলো। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेसुमाया है। এই হারামি তুই থাম,
আমি জানি শাওন আমার মন ভালো করার জন্য এটা করেছে। সত্যি ওর মতো ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন থেকে এইগুলা শোন, কাজে লাগবে। আর তুই স্পিড আনতে গেছিলি তখন? হুম গুড, ওই যে তুই একটা কাজের মতো কাজ করলি। হুম কি ফিলিংস! নির্জন রাস্তা, ল্যাম্পপোস্টের আলো আর পাশে বেস্ট ফ্রেন্ড, আর কি লাগে? কফ হলে অন্য কথা। ভাই ঠিক। এই ভাই, বাসায় চলে এসেছি, তুই যা এখন। ওকে বেবি, লাভ ইউ, বাই। ওকে সুইটার্ট, বাই। ওরে বাট পার। এরপর আমি একা একা হাঁটা শুরু করলাম। 5 মিনিট পরে বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। আপু এসে দরজা খুলে দিল। কি রে ভিতর ডিম, কোথায় ছিলে এতক্ষণ? তুই আমাকে ভিতু ডিম বলি কেন? ইস, যে একটা মেয়ের হাতে মার খেতে পারে, তাও একটা সামান্য ব্যাপার নিয়ে, সে আবার ভীতু না তো কি? তুই বিতু, তোর 14 গোষ্ঠী বিতু। বলদ কোথাকার। তুই কোন বংশের? উফ, তোর সাথে আর কে পারে? তোকে যে বিয়ে করবে তার লাইফ শেষ। আমি আজকে বলে রাখলাম। ভাইয়া, তোকে আমি একদরে রুমে চলে এলাম। আর আমার পাগলি বোনও হয়েছে একটা। বিয়ের কথা শুনলেই হয় একদম রেগে আগুন। মাঝে মাঝে খুব খারাপ লাগে একটা কথা মনে পড়লে, যে একদিন আমার এই পাগলি বোনটাও একদিন আমাকে আর আমার পরিবারকে ছেড়ে অন্য কোথাও গিয়ে সংসার করবে। যখন কোনো মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যায়, তখন সকলের কাছে খুব খারাপ লাগে। কেউ বা কান্না করে সেটা প্রকাশ করে, আর কেউ বা মুখ বুজে সেটা সহ্য করে। তবে আমি এইটুকু বলতে পারি, সকল ভাইদের কাছে তার বোন খুব আদরে হয়। সব ভাইয়েরাই তার বোনদের ভালোবাসে, কেউ প্রকাশ করে, কেউ বা করে না। যাদের বোন নেই তারা কোনোদিনও বুঝবে না বোনের মানে কি। আব্বুর দৌড়ানি খেয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। নিচে আব্বুকে দেখলাম না, হয়তো বা রুমেই আছে। আম্মু যে এখন রান্না করে রান্না করতেছে সেইটা আমি জানি। একটু বই না পড়লে নয়, হাতে সময় আর বেশি নেই। আব্বুর তো একটা মান সম্মান আছে। আমি তার ছেলে হয়ে যদি ভালো একটা রেজাল্ট করতে না পারি, আর ভেবে লাভ নেই। বড় টেবিলে বসে পড়লাম। অনেকদিন পর পড়তে বসে অনেক ঝামেলার মধ্যে পড়লাম। সারা বই আনকমপ্লিট, কিভাবে যে শেষ করব বুঝতে পারছি না। আমি আর একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। মনে করেন 5 মাস পরে ফেসবুকে ঢুকলেন। তখনই ফেসবুকে ঢুকলে দেখা যাবে যে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট, নোটিফিকেশন, মেসেজ, পোস্ট ইত্যাদি ইত্যাদি। তো লেখাপড়া তো অনেকদিন করি না, তাই আমার অবস্থাও ঠিক 5 মাস পরে ফেসবুকে ঢোকার মতো একটা অগোছালো অবস্থা। যাক, অনেক কষ্ট করে একটা ব্যবস্থা করলাম। ইংরেজি বইটা একটু খুলে দেখতেছিলাম, তখনই আপু এসে বলল, ও মা গো, ভাইয়া তুই বই পড়তেছিস? কেন? রোজই তো পড়ি। তুই থাম ভাইয়া, আমি জানি তুই রোজ বই মেলে রেখে পৃথিবীর সব বাজে চিন্তা করিস। তাহলে আজকে বললি যে বই পড়ি? হুস, আমি আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছি তুই মন দিয়ে পড়তেছিলি। তার মানে তুই এতক্ষণ এইখানে ছিলি? কিছু বলবি নাকি? নিচে আয়, আম্মু খেতে ডাকছে তোকে। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি মানে ঘড়ি দেখ, রাত 11টা বাজে। আব্বু খেয়ে নিয়েছে, বাকি আছি আমরা 3জন। কি 11টা বাজে? ওএমজি! তুই যা, আমি আসতেছি। বই খাতাগুলো গুছিয়ে রেখে আমি নিচে চলে গেলাম। বই পড়ে শেষ হলো তবে? নে, এবার খেয়ে নে। আমি আমু আপু খেয়ে যা রুমে চলে গেলাম। রুমে এসে মোবাইলটা অন করলাম। পরীক্ষার রুটিন দরকার, তাই হিমুর বাচ্চাকে ফোন দিলাম। রুটিন পাঠাতে বলতে হিমু পাঠিয়ে দিল। এখন গায়ে একটা পরীক্ষা ভাব চলে এসেছে। পরীক্ষা শেষ হবে 27 তারিখ। এখানে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। তার কারণ হচ্ছে এই মাসের 28 তারিখ হচ্ছে রাইসা ম্যাডামের বার্থডে। কি কপাল রে ভাই, চিন্তা করেন। যাক, ভালোই হবে। পরীক্ষা দিয়ে পরের দিন ম্যাডামের জন্মদিনে গিয়ে উইশ করব। আর সাথে আবার প্রপোজও করব। রাইসার কথা মনে পড়ায় 7-5 না ভেবে কল দিলাম। প্রথমবার রিং হলো, ধরলো না। পরে 3বার কল করার পর 4বারের মাথায় কল ধরলো। এই বেদব ছেলে, তুমি বারবার কল দিচ্ছ কেন? বলি বাবা, বাবু রাগ করেছে? ওরে শ্রাবণ, তুই কালকে আয় একবার ভার্সিটিতে। কেন, দেখতে ইচ্ছে করছে গো? তোকে আজকের মতো কালকেও মার খাবো স্যারের কাছে। তোমার জন্য আমি সব কিছু খেতে পারি সুইটহার্ট। এই সব কিছু আমি স্যারকে বলবো, মনে রাখিস তুই। সেটা তোমার ব্যাপার, আমি জানি তুমি বলবা না। আর বললে বুঝবো তুমিও আমাকে লাভ করো। উফ, তুই ফোন রাখ। মনটা ফ্রেশ হয়ে গেল। রাগালা ম্যামকে জোস লাগে। খুব ঘুম পাচ্ছিল, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন থেকে রোজ সকালে উঠবো বলে ঠিক করেছি। তার কারণ পরীক্ষার বেশি দিন দেরি নেই, তাই সকাল সকাল উঠে একটু লেখাপড়া করবো। বই পড়তেছি, তখনই আম্মু আমার রুমে এলো। এসেই আম্মু তো অবাক হয়ে গেল। অবাক হবারই কথা, আজ প্রায় 2 বছর পরে সকালবেলা বই পড়তেছি আমি। শ্রাবণ আব্বু, তুই ঠিক আছিস তো? কেন? না মানে, তুই আজ কতদিন পরে আবার আগের মতো সকালে পড়তে বসেছিস। পুরোনো কথা মনে করে কোনো লাভ নেই। আব্বু, আমি জানি এটা তোর মনের হাসি না। কারোর জন্য জীবন কখনো থেমে থাকে না, তাই সব ভুলে গিয়ে আবার শুরু কর। আব্বুর কথা ভেবেই তো পড়তেছি। ভালো।
আর পরীক্ষা শেষ হলে আমার জন্য বৌমা খুঁজতে হবে না? আম্মু তুমি, আমি এখনো বাচ্চা। বাচ্চা? তাহলে তো খুব তাড়াতাড়ি তোর বিয়েটা দিতে হচ্ছে। আম্মু তুমি রুমে যাও তো, আমাকে পড়তে দাও। যাচ্ছি। আর আমি কফি বানিয়ে দিয়ে যাচ্ছি, তুই পড়তে থাক। কিছুক্ষণ পরে সকালে খাবার খেয়ে বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, তাই বাইক নিয়ে বের হলাম। শাওনকে পিক করে নিয়ে সোজা ভার্সিটির ভিতরে ঢুকে গেলাম বাইক রেখে। আমি আর শাওন ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় গেলাম। ভাই একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত বল? কাল থেকে আর ভার্সিটি আসবো না। কি? আমি অনেক ভেবে দেখলাম, আব্বুর একটা মান সম্মান আছে, তাই আমাকে ভালো একটা রেজাল্ট করতে হবে। আর ম্যাডামকে পেতে হলে একটা ভালো রেজাল্ট দরকার। তো ভালো কথা, কিন্তু ভার্সিটিতে আসবি না কেন? তুই জানিস না আমি একা একা পড়তে ভালোবাসি, একা একা পড়লে মনে থাকে ভালো। ওকে বন্ধু, আমি চাই তুই ভালো কিছু কর। সেটা আমি জানি। এখন চল ভাই ক্লাসে যাই। ক্লাসে গিয়ে বসলাম, প্রথম ক্লাস শুরু হলো। ভাই আর একটা কথা। কি কথা বল? আমি ক্লাসে না আসলে ম্যাডাম আমাকে মিস করে কি না তুই একটু দেখিস। ওরে শালা, ম্যাডাম আবার তোকে মিস করবে? চুপ হারামি। আর একটা কথা, আমাদের পরীক্ষা যেদিন শেষ হবে তার পরের দিন ম্যাডামের জন্মদিন। ওই দিন ম্যামকে প্রপোজ করব, আর সেদিন যদি রাজি হয় তাহলে সোজা বিয়ে। বাহ ভাই বাহ। আমি সিরিয়াস। গল্প করতে করতে প্রথম ক্লাস শেষ হলো। এবার রাইসা ম্যাম এলো, সবাইকে আজকের পড়া জিজ্ঞেস করতেছে, আর আমি তাকে দেখে যাচ্ছি। এক সময় আমার পালা এলো। এবার দাও, পড়া বলো। পারি না। ওকে, আমার সাথে এসো। ম্যাম আজকে আবার? এসো। আমি ম্যামের সাথে সাথে আব্বু রুমে গেলাম অফিসে। মিস রাইসা আজকে আবার এই বাদরটা কি করেছে? আমার ক্লাসে ঘুমিয়েছিল। ম্যাম মিথ্যা বলল। আমি চোখ বড় বড় করে ম্যামের দিকে তাকালাম। ম্যাম একটা শয়তানি মার্কে হাসি দিল। স্যার আমি বেয়াদব, চুপ থাক। আপনি এক কাজ করেন, ওকে একটা চড় দিন। ঠাস বলার সাথে সাথে মেরে দিল। আমি বলাদের মতো আব্বুর দিকে চেয়ে আছি। আপনি এবার যান, আমি ওকে দেখতেছি। ওকে স্যার। ম্যাম যাবার পরে, আব্বু তুমি আমাকে মার খাওয়ালে কেন? আমি বাসায় গিয়ে আম্মুকে বলে দিব। আমি তো মারি নাই। যাক বাদ দাও। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি আর ভার্সিটিতে আসতে চাই না। এই 2 মাস আমি বাড়িতে বসে পড়তে চাই। আর তুমি তো জানো আমার একা একা পড়তে ভালো লাগে। বুঝলাম, কিন্তু তোর যদি কোনো হেল্প দরকার হয়? সেটা আমি জানি না। এক কাজ করি, তোর রহিম স্যারকে বলে দেই, সে রোজ বিকালে গিয়ে তোকে কিছু সময় হেল্প করবে। আর শোন, ভালোভাবে পড়াশোনা করিস, কেমন? ওকে আব্বু। এরপর ভার্সিটি থেকে সোজা বাসায় চলে এলাম। ধুর, আজকেও আব্বুর জন্য শুধু শুধু মার খেলাম। মনটা খারাপ। এই 2 মাস ম্যামকে চাইলেও আর দেখতে পারবো না। মন খারাপ করে দরজায় বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি সোজা উপরে চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু কই তুমি? বল কি হয়েছে? আমি কাল থেকে আর ভার্সিটি যাব না। এই 2 মাস বাসায় পড়বো। ওহ, বুঝলাম। আমার ছেলে সেই আগের মতোই লেখাপড়ায় মন দিতে চায়। আচ্ছা ঠিক আছে, এবার দুপুরের খাবার খেয়ে নে। দাও। আমি খাবার টেবিলে বসে খেতে লাগলাম, আর আম্মু আমার পাশে বসে দেখতে লাগলো। খাবার শেষ করে আমি আমার রুমে চলে এলাম। একটু বসে থেকে আবার পড়ার টেবিল পরিষ্কার করলাম। অনেক দিন পড়া হয় না, তাই অনেক ময়লা জমে গেছে। সব কিছু শেষ করে যখন পড়তে বসবো তখনই আসল কথা মনে পড়লো। আমার সব বই খাতা এখানে নেই। আমি আগে সিলেট থেকে পড়াশোনা করতাম। ওখানে আমার নামে নিজস্ব একটা ফ্ল্যাটও আছে, কিন্তু একটা কারণে আমি সিলেট থেকে চলে আসি, সেটা পরেও জানতে পারবেন। ওই বইগুলো না হলে আমি শিওর ডাব্বা খাবো। আর এখন বছরের শেষ, তাই বইগুলো কিনতেও পারবো না। তাই আমাকে আবার ওই শহরে যেতে হবে। কিন্তু আব্বু আম্মুকে আমাকে যেতে দিবে? আমি আর কিছু না ভেবে নিচে চলে যাই। নিচে গিয়ে আম্মুকে বলি আমার একটু সিলেট যেতে হবে। কি? না, কখনোই না। আম্মু প্লিজ, আমাকে যেতেই হবে। না, আমি যেতে দিব না। আম্মু তুমি বুঝতেছো না, ওখানে আমার সব বই খাতা রয়েছে, ওইগুলো না হলে পড়বো কিভাবে? আম্মুকে অনেক বুঝিয়ে রাজি করালাম। আর আমি এখন রেডি হয়ে রওনা দিলাম, কারণ এখন রওনা দিলে রাতে গিয়ে পৌঁছাবো, আবার কালকে সকালের মধ্যে চলে আসবো। আব্বুকে আমি বলি নাই যে সিলেট যাচ্ছি, বললে হয়তো যেতে দিত না। প্রায় ঘন্টাখানেক পরে সিলেটে পৌঁছালাম। বাড়ি থেকে নেমে সোজা বাসা থেকে হাঁটা শুরু করলাম, কারণ অনেক রাত হয়েছে। আনুমানিক 9টা বাজে। বাস স্ট্যান্ড থেকে আমার বাসা 5 মিনিটের রাস্তা, তাই রিক্সা না নিয়ে হেঁটেই যেতে লাগলাম। বাসার সামনে এসে চাবি দিয়ে দরজা খুললাম। 2 বছর আগেও বাসাটা যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। চারদিকে সব কিছু ঠিকঠাক, কোনো নোংরাই নেই। দেখে মনে হচ্ছে যেন এখানে মানুষ থাকে। আসলে মানুষ থাকে না, একজন কাজের লোক আছে। সে সপ্তাহে 2-3 বার এসে সব কিছু পরিষ্কার করে দিয়ে যায়। এগুলো ভাবতে ভাবতে আমার চিরসেনা সেই রুমে চলে গেলাম। সব কিছু ঠিকঠাক। আমি দেরি না করে সব কিছু গোছাতে লাগলাম, কারণ আর 1 ঘন্টা পরেই রওনা দিব।
বেশি দেরি করা যাবে না। সব কিছু গুছিয়ে যখনই রুম থেকে বের হব তখনই চোখের সামনে আমার পুরনো ডায়েরিটা চোখে পড়লো। প্রায় 2 বছর এটা খুলেও দেখা হয় না, আর কিছু লেখাও হয় না, তাই পড়ে দেখার খুব ইচ্ছে হলো। আমি ডায়েরিটা হাতে নিয়ে বিছানার উপরে বসে পড়লাম। তারপর খুললাম। প্রথম পাতায় আমার সম্পর্কে কিছু লেখা। এরপর শুরু হয় আমার আর নীলার প্রেম কাহিনী। বলি শুনুন। নিজের ইচ্ছায় সিলেট এসেছিলাম ঘুরতে, কিন্তু সিলেট শহরটা আমার এতটা ভালো লাগে যে আমি এখানে থাকবো বলে ঠিক করি। এরপর আব্বু আমাকে অনেক জোরাজুরি করে রাজি করালাম। আব্বু টাকা দিয়ে একটা ফ্ল্যাট বানিয়ে দেয় আমাকে। আমি খুব খুশি হয়েছিলাম। সবাই মাত্র ইন্টার 3য় বর্ষের ছাত্র, নতুন নতুন অনেক ফ্রেন্ড হয়ে যায় নতুন কলেজে গিয়ে। প্রথম 1 মাস ভালোই কাটলো, তবে আমাকে সবাই নিম্ন পরিবার থেকে আসা সাধারণ ছেলে হিসেবে জানে, তাই আমিও কাউকে কিছু বলি নাই। অনেক পিওর বন্ধু পেয়ে গেছিলাম, যারা টাকা ছাড়া বন্ধুত্ব করে তারাই হচ্ছে পিওর বন্ধু। কোনো এক বড় ভাই বলেছিল প্রেম ভালোবাসার ভিতরে না যেতে, শুধু মন দিয়ে পড়ালেখা করতে। আমিও হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি একজনকে দেখে সে সব কিছু ভুলে গিয়েছিলাম। চেয়েছিলাম তাকে নিজের করে পেতে, কিন্তু কথায় আছে না, টাকা ছাড়া কাউকে কেউ ভালোই বাসে না। তবে নীলা আমাকে টাকা পয়সা ছাড়াই ভালোবেসেছিল। অবশ্য আমি পরে জানতে পেরেছিলাম এটা শুধু নাকি তার টাইম পাচ্ছিল। নীলা আমাকে অবাক করে দিয়ে সে নিজে এসে আমাকে একদিন প্রপোজ করেছিল। আমিও তাকে কিছু প্রশ্ন করেছিলাম, সে সব কিছু মেনে নিয়ে রাজি হয়েছিল। এভাবে শুরু হয়েছিল আমাদের ভালোবাসাটা, কিন্তু সেটা 2 বছরের বেশি স্থায়ী হয়নি। এটা না হয় অন্য কোনো দিন বলবো। এরপর ডায়েরিটা তার নিজ জায়গায় রেখে দিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। আর কোথাও দেরি না করে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আস্তে আস্তে ভোর হয়ে যায়। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আব্বু এসে দরজা খুলে দিল। আমি অনেক অবাক। আব্বু এত সকালে কিভাবে উঠলো? কিছুটা ভয় পেলাম, কি জানি যদি আবার বকাবকি করে। কিরে, কি ভাবতেছিস? বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? চলো। যাই হোক, ভালোই হয়েছে আব্বু কিছু বলে নাই। আমি সোজা আমার রুমে চলে এলাম, সব কিছু রেখে নিচে চলে এলাম। যাতায়াতে কোনো অসুবিধা হয়েছে নাকি? না আব্বু। যাবার আগে আমাকে একবার বলে যাবি না? সরি, মনে ছিল না। আর শোন, এখন থেকে মন দিয়ে পড়াশোনা কর। ওকে। আব্বুর সাথে কিছুক্ষণ গল্প করে এসে ঘুমিয়ে গেলাম। সারা রাত ঘুম হয়নি, তাই ঘুমিয়ে নেই। দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসলাম। বিকেলে বসে রসায়নের অধ্যায়টা পড়তেছিলাম। শালা কিছুতেই মাথায় ঢুকতেছে না। তখনই কে যেন আমাকে ডাক দিল। আমি পিছিয়ে ফিরে দেখি রফিক স্যার। আমি অনেক খুশি হলাম। স্যার অধ্যায়টা দেখে আমার মাথায় আস্তে করে একটা গাঁটটি দিয়ে বলল, 2 দিন আগে তো এটা আমি ক্লাসে বুঝিয়েছি, আর আপনি তো আমার ক্লাসই করেন নাই। সরি স্যার। এরপর স্যার আমাকে বুঝিয়ে দিল। কিছু সময় পরে স্যারও চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি বাসা থেকে বের হয়ে একটু রাস্তায় বের হলাম। আজকে সারাদিন শুধু ঘরেই ছিলাম। রাস্তায় এসে শাওনকে ফোন দিলাম। দুজনে কিছু সময় আড্ডা দিয়ে আবার বাসায় চলে এলাম। বাসায় এসে রাতে খাবার খেয়ে আবার বই নিয়ে বসলাম। বাড়ির সবাই অনেক খুশি, কারণ তাদের বাড়ির ছেলে এখন সবসময় বই নিয়ে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এই কয়েকদিন মন দিয়ে বই পড়েছি। এখন আশা করি পরীক্ষায় মোটামুটি ভালোই রেজাল্ট হবে। কালকে পরীক্ষা। আমি শাওনকে ফোন দিলাম। আমি ভার্সিটিতে যাই না। ম্যাম কিছু বলে নাই রে? বলেছিলাম একদিন তুই না আসার 10 দিন পরে ম্যাম বলে এই শাওন দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। এরপরে বলে তোমার সাথে আরেকটা বান্দর কই? আমি বলি যে জানি না। তুই শালা, কেন, কি হয়েছে? তুই বলতে পারছিস যে অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে আমার জন্য একটু মায়া হতো। ওরে বাটপার, শোন, ম্যাডাম রোজ ক্লাসে এসে কাকে যেন খুঁজতো, হয়তো তোকে। কি বলিস? তুই শিওর? শিওর না, তবে দেখছি ম্যাম ক্লাসের সব জায়গায় তাকিয়ে দেখে মনে হয় কাউকে খুঁজে। হতেও পারে। কালকে তো এক্সাম, আমাকে কিন্তু দেখাস, আমি কিছু পড়ি নাই। ওকে ভাই, রাখ এখন। দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল। পরের দিন সকালে আমি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 2 মাস পরে বাসা থেকে বের হয়ে শাওনকে ফোন দিলাম। কি রে ভাই, বাইক নিয়ে আসবো নাকি হেঁটে আসবো? বাইক নিয়ে আয়। তুই শালা কিছু বুঝিস না, এতদিনের পরে ভার্সিটিতে যাচ্ছিস, একটু স্টাইল দিবি না? তুই ফোন রাখ। শাওনকে বাইকে পিক করে নিয়ে ভার্সিটির ভিতরে চলে গেলাম। বাইক পার করে যে আমি আর শাওন পিছে ফিরে তাকাই, তখনই দেখি বদমাশের দল সবগুলো হাজির, মানে আমার ক্লাসমেটরা। এ হারামি, কয় বছর পরে? আমি তো ভাবছিলাম তুই মনে হয় পরীক্ষাই দিবি না। আরে তুই চুপ কর, আমি তো ভাবছিলাম ওরা মারা গেছে। একসাথে হেসে উঠলাম। আমরা ছিলাম রাস্তার মাঝখানে, মানে মেন রাস্তা ভার্সিটির। এখান দিয়ে হেঁটে ভিতরে যেতে হয়। আমরা সকলে রাস্তার মাঝখানে বসে ফাজলামো করতেছিলাম। তখনই রাইসা ম্যাডাম আসলো। এই ছাত্ররা, এখানে তো শব্দ কিসের? আর রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছো কেন তোমরা? সরি বলতে ম্যাম ওকে বললো। এতক্ষণ ম্যাম আমাকে দেখে নাই। আমাকে দেখে ম্যাম বেশ অবাক হয়েছে, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আমার দিকে অপলকভাবে কিছুক্ষণ তাকিয়ে ছিল। পরিবেশ ঠিক রাখতে আমি হালকা একটা কাছে দিলাম। হঠাৎ করে যেন ম্যাম বাস্তবে ফিরে এলো।
ম্যাম আর কিছু না বলে চলে গেল, হয়তো লজ্জা পেয়েছে। আমি আর কিছু ভাবতে পারতেছি না, তার মানে কি ম্যামও? কি মাম্মা, কি ভাবো? কি ভাববো? এ ভাই, ম্যাডাম দেখি তোর দিকে সিনেমা নায়িকাদের মতো করে চেয়েছিল। তাকাবে না, আমি তো তার হিরো। আরও কিছু সময় গল্প করে সবাই এক্সাম হলের ভিতরে গেলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি কমন হয়েছে, তাই আর কিছু না ভেবে একভাবে লিখে দিলাম। পরীক্ষা শেষ হতে আমি আর শাওন বাসায় চলে এলাম। আমার আব্বুর এক্সাম কেমন হয়েছে? খুব ভালো হয়েছে আম্মু। আমি জানি তো, ভালোই হবে। তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। এইভাবে দেখতে দেখতে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ পরীক্ষার দিনে আমি আর শাওন রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ ম্যাডামকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাবো। কালকে ম্যাডামের জন্মদিন। শাওন চলে গেল, ওর আম্মু ফোন দেওয়ায় আমি বাইকের উপর বসে বসে মনে মনে গান গাইতেছি। রাস্তাটা এখন পুরাই ফাঁকা। দুপুর টাইমে এমনিতে সব রাস্তা ফাঁকা থাকে। কালকে রাইসা ম্যামকে আবার প্রপোজ করব। যদি সে গ্রহণ করে তাহলে তো ভালোই, আর না করলে তো আর ভালো। তাকে আর ডিস্টার্ব করবো না। আর যাই হোক, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। এসব ভাবতেছিলাম, তখনই দেখি ম্যাম রিক্সা করে বাসার দিকে যাচ্ছে। আমি বাইক থেকে নেমেই রিক্সার সামনে চলে গেলাম। রিক্সাওয়ালা মামা আমাকে দেখে দাঁড়িয়ে গেল। ম্যাম আমাকে দেখেই বলে উঠল, আরে শ্রাবণজি, আমি তোমাকে খুঁজতেছিলাম এতদিন ধরে, কিন্তু তোমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। জি ম্যাম, আপনি আমাকে খুঁজতেছিলেন? তার আগে বলো, তুমি আমাকে কি জন্য দাঁড় করালে? শুভ জন্মদিন ম্যাম। কিন্তু আমার জন্মদিন তো কালকে। জানি। আপনি তো জানেন আমি একটু ফাস্ট, তাই আগে থেকে বলে দিলাম। অনেক ফাজিল হয়েছ। ম্যাম, এবার আপনি বলেন কি বলবেন। ম্যাম কিছু না বলে তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে আমার হাতে দিল। এটা আমার বিয়ের কার্ড। এই কথাটা শোনার পরে আমার মনে হতে লাগলো পুরো পৃথিবীটা মনে হয় থমকে গেছে। চারিদিকে কোনো শব্দই আমি শুনতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে কেউ আমার বুকের বাম পাশে জোরে জোরে আঘাত করতেছে। আবারও পুরনো সেই অতীতে পুনরাবৃত্তি হতে চলেছে। না, আমি আর মেনে নিতে পারবো না। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এই সকল মায়া ত্যাগ করে দূরে চলে যেতে হবে। ম্যামকে কিছু বুঝতে দেওয়া যাবে না যে আমি অনেক কষ্ট পেয়েছি। তাই মুখে একটা হাসি নিয়ে বললাম, কংগ্রাচুলেশন ম্যাম। অবশ্যই আসবে কিন্তু বিয়েতে। চেষ্টা করব। আমি এখন আসি। ম্যাম কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো সুযোগ না দিয়ে বাইকে করে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে আমার কিছু জামা কাপড় একটা ব্যাগে ভরে বাইরে চলে এলাম। বাইরে আসার সময় আম্মু আপু অনেক জিজ্ঞাসা করেছে কি হয়েছে, এইসব খুশিয়ে কোথায় যাচ্ছি। আমি কোনো উত্তর না দিয়ে বাইক নিয়ে রওনা দিই সিলেটের উদ্দেশ্য। আজকে খুব জোরে বাইক চালিয়েছি, তাই আসতে আর খুব একটা সমস্যা হয়নি। আর যেহেতু আমার বাইকে সব কাগজপত্র ঠিক আছে, তাই রাস্তায় পুলিশ কোনো ঝামেলাও করে নাই। বাসায় ঢোকার আগে বাইরে থেকে খাবার নিয়ে যাই। বাসায় ঢুকে ফোনটা হাতে নিলাম। অনেকগুলো কল এসেছে। ফোন সাইলেন্ট ছিল, তাই খেয়াল করি নেই। আর খেয়াল করলেও ধরতাম না। ফোন সুইচ অফ করে রেখে দিলাম। খাবার খেয়ে দুটো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। অপরদিকে বাসা সকলে অস্থির হয়ে গেছে। আম্মু তো কিছুই বুঝতেছে না আজ হঠাৎ করে কি এমন হলো যে আমি কাউকে কিছু না বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসার বাড়ি চলে যাই। আপু আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আব্বু বুঝতে পেরেছে যে শ্রাবণ হয়তো কিছু একটা নিয়ে খুব কষ্ট পেয়েছে, যার কারণে সে ছিল চলে গেছে হয়তো। কিন্তু লাভ নেই, ওর বাসার নাম্বার কেউ জানে না, শুধু শ্রাবণ ছাড়া। শ্রাবণের আব্বু অনেক চিন্তিত হয়ে শাওনকে ফোন করেন, কারণ তিনি জানেন কিছু হলে শাওনই একমাত্র বলতে পারবে কি হয়েছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। শাওন, তুমি কোথায় এখন? স্যার আমি এখন তো বাসায়। কেন স্যার? না মানে তুমি কি জানো শ্রাবণ কোথায়? কেন স্যার? ও বাসায় নেই। আব্বু শাওনকে সব বলল। তা শুনে শাওন বলল, কি? আমাকে তো কিছুই বলে নাই। তুমি কি কিছু জানো যে ও কেন এমন করলো? না স্যার, তবে একটু একটু আন্দাজ করতে পেরেছি। কি? আমাকে খুলে বলো। স্যার আপনি চিন্তা করেন না, আমি শিওর হয়ে সব কিছু বলতেছি আপনাকে। আচ্ছা। এরপর আব্বু কিছুটা নিশ্চিত হলেন। শাওন বুঝতে পেরেছে যে ম্যাডামের সাথে কিছু হয়েছে, যার কারণে এরকমভাবে চলে গেছি আমি। মোবাইলে তাকিয়ে দেখে রাত 8টা বাজে। তাই শাওন আর দেরি না করে অনেকটা অস্থির হয়ে ম্যাডামের বাসার দিকে রওনা দেয়। এখন যা বলার ম্যাডামই সব কিছু বলতে পারবে। শাওন ম্যাডামের বাসায় গিয়ে কলিং বেল বাজালো। তখন রাত 9টা বেজে গেছে। শাওন দরজা বাইরে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে এত রাতে ম্যাডামের বাসায় আসাটা ঠিক হলো নাকি। যদি আবার বকাবকি করে তখন কি হবে। কিন্তু আমার বন্ধুর জন্য আমি এইটুকু করতেই পারি। তখনই শাওন দেখে ম্যাডাম এসে দরজা খুলে দেয়। আরে শাওন, তুমি এত রাতে? কোনো সমস্যা হয়েছে? ম্যাডাম, অনেক বড় সমস্যা হয়েছে। তুমি ভিতরে আসো, ভিতরে বসে কথা বলি আমরা। এরপর শাওন ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে যে একটা মহিলা সোফায় বসে টিভি দেখতেছে। এটাই বোধ হয় ম্যাডামের মা। এটা হচ্ছে আমার আম্মু। আম্মু, এই হচ্ছে আমার কলেজের একজন স্টুডেন্ট। পরিচয় পর্ব শেষে শাওন খুব ব্যস্ত হয়ে বলে, ম্যাডাম আজকে বিকালে কি আপনার শ্রাবণের সাথে দেখা হয়েছিল? হয়েছিল, কিন্তু কেন?
ম্যাম, আজকে হঠাৎ বিকেলে শ্রাবণ বাসায় এসে কাউকে কিছু না বলে ব্যাগ গুছিয়ে কোথায় যেন চলে গেছে, আর আমরা ওকে ফোনেও পাচ্ছি না। চলে গেছে তো কি হয়েছে, আবার ফিরে আসবে। ও কি কোনো বাচ্চা নাকি? ম্যাডাম, আপনাকে আমি বোঝাতে পারতেছি না, শ্রাবণ অনেক চাপা মনের ছেলে। ও কখন কি করবে কাউকে তা বুঝতে দেয় না, আর কেউ বোঝেও না। আপনি আগে আমাকে বলুন আপনাদের মাঝে বিকালে কি কথা হয়েছিল। প্লিজ ম্যাম, আমাকে বলুন দয়া করে। তুমি যখন এত করে বলতেছো তাহলে আমি বলি শোনো। তারপর আমি বলতে শুরু করলাম। আমাকে শ্রাবণ অগ্রিম বার্থডে উইশ করে, আর আমি ওকে আমার বিয়ের কার্ড ধরিয়ে দিই। ও শিট, আপনি এটা না করলেও পারতেন। আমি এখন বুঝতে পারছি শ্রাবণ কেন এমনটা করলো, কেন কাউকে কিছু না বলে চলে গেল। আপনি শ্রাবণকে পছন্দ করেন না, ভালোবাসেন না, ভালো কথা, কিন্তু শুধু শুধু ওকে কষ্ট দিতে গেলেন কেন? শ্রাবণ মনে থেকে আপনাকে পছন্দ করত। আমিও তো শ্রাবণকে ভালোবাসি। কি আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি যদি ওকে ভালোই বাসেন তাহলে এই বিয়ের মানে কি? ওয়েট, 1 মিনিট, আগে আমার সব কথা শোনো। ওই কার্ডের ভিতরে কোনো বিয়ের কার্ড ছিল না, ওটার ভিতরে আমার নিজের লেখা একটা লাভ লেটার ছিল। শ্রাবণ ওটা খুলে দেখেছিল? বলতে পারবো না, তবে ওখানে বসে তো খোলে নাই। প্লিজ আমাকে কিছু বলবা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না, আমার এখন খুব চিন্তা হচ্ছে। তার মানে আপনি শ্রাবণকে ভালোবাসেন আর শ্রাবণকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন? হুম। আসলে আপনি মজা করতে গিয়ে শ্রাবণের অতীতের পুনরাবৃত্তি ঘটিয়েছেন, যার কারণে শ্রাবণের আবার এরকম কাণ্ড ঘটিয়েছে। আমি কিছু বুঝতেছি না, প্লিজ আমাকে সব খুলে বলো। তাহলে শুনুন, আমি বলি। শ্রাবণ অনেক আগে একবার সিলেট ঘুরতে গিয়েছিল, সাথে আমি সহ মোট 4 জন বন্ধু ছিলাম। আমাদের প্ল্যান ছিল ওইখানে গিয়ে 1 সপ্তাহ থাকবো, এরপরে আবার ঢাকা ফিরে আসব। আমরা প্রথম 4 দিন বেশ মজা করে কাটালাম। সিলেট শহরটা আমাদের সকলের কাছে খুব প্রিয় জায়গাগুলোর মধ্যে একটাও হয়ে উঠেছিল। পঞ্চম দিন আমরা সকালে শহরের পাশের একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। সময়টা তখন বিকাল 4টার কাছাকাছি হবে অনুমানিক। এখানে আমরা তেমন কিছু চিনি না, তাই আমরা জানতাম না যে এই রাস্তায় পাশে একটা কলেজ আছে। যেহেতু তখন গরমের ছুটি চলতেছে, তাই কলেজে বন্ধ। বাইরে থেকে কলেজটা দেখে আমাদের সকলের খুব পছন্দ হলো। সবাই ঠিক করলাম আজকের বিকালটা এখানে কাটাবো। আমরা সকালে মিলে ভেতরে গেলাম। সেখানে আমাদের মতো আরও অনেক ছেলে মেয়ে বসে আড্ডা দিচ্ছিল। আমরাও একটা ফাঁকা জায়গা দেখে বসে আড্ডা দিতে লাগলাম। সময়টা ভালোই কাটছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম শ্রাবণের আমার দিকে কোনো খেয়াল নেই। সে একধানে একটা মেয়ের দিকে চেয়ে আছে। আমি ধাক্কা দিলাম। শ্রাবণ আমার দিকে চেয়ে একটু মুচকে হাসি দিল। আমিও সেদিন কিছু বলি নাই। সকালে সন্ধ্যার আগে হোটেলে চলে গেলাম। রাতে শ্রাবণ আমাদেরকে বলল সে নাকি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। যেহেতু আমরা ওর ফ্রেন্ড, তাই আমরা ওকে সায় দিলাম। পরের দিন বিকালেও আমরা ওই কলেজে ক্যাম্পাসে গেলাম। সেদিন ওইখানে ওই মেয়েটা ছিল, কিন্তু আমরা জানা মতে শ্রাবণ যে ভীতু, তাতে ও কোনোদিনও ওই মেয়েটাকে সাহস করে বলতে পারবে না। দিনটা দেখে দেখে কেটে গেল। আমরা ওকে সবাই বলেছিলাম যে আমরা তোর হয়ে বলে দেই, কিন্তু সে রাজি না। তাই আমরা ওর মতো দেখে যাই শুধু। এইভাবে 1 সপ্তাহের 6 দিন কেটে গেল, কিন্তু শ্রাবণের প্রেমের কোনো উন্নতি হলো না। আবার আমরা সকলে বাসায় চলে যাব, তাই সকলে সব কিছু গুছিয়ে নিলাম। শ্রাবণের দিকে চেয়ে দেখি ওর মুখটা কালো করে রেখেছে। কারণটা আমাদের অজানা নয়, আর মেয়েটা নাকি ওই কলেজে পড়ে, এটা আমরা অন্য একটা মেয়ের কাছ থেকে শুনেছিলাম। এরপর আমরা ঢাকায় ফিরে আসি। ঢাকায় ফেরার 2 দিন পরে জানতে পারি শ্রাবণ নাকি সিলেট চলে যাবে লেখাপড়া করতে। এটা আমাকে শ্রাবণ ফোন করে বলেছিল। আমি বুঝলাম না ও আন্টিকে কিভাবে রাজি করালো, কারণ আন্টি শ্রাবণকে যারা 1 মুহূর্ত থাকতে পারে না। শ্রাবণ তখন ইন্টার 2য় বর্ষের স্টুডেন্ট। ও নাকি ওই কলেজে গিয়ে ভর্তি হয়। শ্রাবণ আমাকে রোজ ফোন করে বলতো যে ভাই, আজকে রিয়া আমার দিকে তাকিয়েছে, আজকে চেয়ে হাসিয়ে দিয়েছে, আজকে আমরা পরিচয় হয়েছি,
আজকে আমরা একসাথে বসে কফি খেয়েছি ইত্যাদি। আমার বেশ ভালোই লাগতো যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সিলেট গিয়েও আমাকে ভোলে নাই, আমাকে রোজ ফোন করে তার মনের কথা শেয়ার করে। এইভাবে চলতে চলতে শ্রাবণ একদিন আমাকে ফোন করে বলে যে মেয়েটি নাকি ওকে প্রপোজ করেছে, সেও নাকি শ্রাবণকে ভালোবাসে। আমি শুনে খুব খুশি হয়েছিলাম। এভাবে কেটে গেল 2টা বছর। এর মাঝে আমি একটু বুঝে গিয়েছিলাম যে শ্রাবণ মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। রোজ শ্রাবণের সাথে আমার ফোনে কথা হতো। ও বেশি খুশি থাকলে দিনে 2-3বারও কথা হতো। শ্রাবণ আমাকে 3 দিনও ফোন দেয় না। আমি খুব চিন্তিত ছিলাম। ওর ফোনও সুইচ অফ। আন্টিকে আমাকে ফোন করে শ্রাবণের কথা বলে। আমি আন্টিকে বুঝিয়ে ফোন রেখে দিই। 4 দিনের মাথায় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। আমি রিসিভ করে ফোন করেছিল একটা ছেলে, আর বলছিল শ্রাবণ তোর ফ্রেন্ড, সে নাকি শ্রাবণকে বাসায় খুঁজতে গিয়ে দেখে শ্রাবণের বাসায় দরজা খোলা। ভেতরে গিয়ে দেখে শ্রাবণ ঘুমিয়ে আছে। সে গিয়ে শ্রাবণকে ডাক দেয় কিন্তু কোনো উত্তর পায় না। হঠাৎ সে লক্ষ্য করে পাশে ঘুমের ওষুধের প্যাকেট। তাই সে আর দেরি না করে অ্যাম্বুলেন্স ফোন করে সিলেট সদর হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে। ছেলেটা আমাকে ফোন দিয়েছে কারণ শ্রাবণ নাকি সবসময় আমার কথাই বেশি বলতো সকলের কাছে, তাই আমাকে সে প্রথম ফোন দিয়ে জানালো। তখন শ্রাবণ মোটামুটিও সুস্থ, তবে জ্ঞান ফেরে নাই। আমি কোনো কারণ খুঁজে পাই না এটা করার। আমি আর দেরি না করে শ্রাবণের আবুকে নিয়ে সোজা সিলেট চলে যাই। আমরা যাবার 3 ঘন্টা পরে শ্রাবণের জ্ঞান ফিরে। পরে শ্রাবণ সুস্থ হয়ে আমাদেরকে সব কিছু খুলে বলে যে কিনা সে এমনটা করেছিল। কেন করেছিল ও এমনটা? আর আমি কি না জেনে সেই পুরনো কিছু একটা করে ফেলেছি, যার কারণে শ্রাবণকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যাডাম, আপনি কাঁদবেন না প্লিজ। আগে আপনি কান্না বন্ধ করেন, তারপর আমি সব কিছু বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কান্না বন্ধ করতেছি, তুমি সব কিছু বলো। আমি আর শ্রাবণের আব্বু দুজনে মিলে সিলেট চলে আসি। আমরা আসার 3 ঘন্টা পরে শ্রাবণের জ্ঞান ফিরে। আমি শ্রাবণকে জিজ্ঞাসা করি কেন ও এমনটা করলো। প্রথম বলতেই চাইছিল না। এরপর আমার আর স্যারের জোরাজোরি বলতে বাধ্য হয়। আব্বু, তুমি হয়তো জানো না, আমার এখানে আসার কারণ এই কলেজে পড়ার জন্য না। আমার আসার প্রধান কারণ ছিল রিয়াকে নিজের করে পাওয়ার। সব কিছু ঠিকই চলছিল। আমরা প্রায় 2 বছরের মতো রিলেশনে আছি। আমার প্রতি রিয়ার কেয়ার, অধিকার, ভালোবাসা সব কিছুই ঠিক ছিল। কিন্তু কিছুদিন আগে থেকে রিয়া আর আমার সাথে আগের মতো কথা বলতো না। আমি কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ও আমাকে সবসময় ইগনোর করতো। এইভাবে আমার দিনগুলো বাজেভাবে চলে যাচ্ছিল। এরপর হঠাৎ একদিন রিয়া আমার কাছে এসে একটা কার্ড ধরিয়ে দেয়। আমি জিজ্ঞেস করি এটা কি। রিয়া বলে এটা আমার বিয়ের কার্ড। আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করা হয়েছে, সো তুমি আমাকে ভুলে যাও। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি তাহলে তুমি যে আমাকে ভালোবাসতে? তোমাকে আমি কখনোই ভালোবাসতাম না। এটা জাস্ট একটা নাটক ছিল, শুধুই নাটক। এই কথাগুলো শোনার পরে আমি নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় ব্যক্তি হিসেবে মনে করেছিলাম। আমি রিয়াকে অনেক বলেছি, কিন্তু ও আমাকে শেষ কথাটা বলল যে আমার মতো গরিবের সাথে নাকি ওর যায় না। এই কথা শোনার পরে আমি আর একটা কথা না বলে ওখান থেকে ফিরে আসি। রিয়া তখনও জানতো না যে আমার আব্বু একজন প্রিন্সিপাল। আমি ইচ্ছা করে জানাইনি। সেদিন রাতে বাসায় এসে অনেক বুঝেছি নিজেকে, কিন্তু কোনো লাভই হয়নি। আমি যেন কষ্টগুলো সইতেই পারছিলাম না। এরপর সবশেষ রাস্তা বেছে নিলাম। ভেবেছিলাম কেউ আমাকে আর খুঁজে পাবে না, কিন্তু জানি না কী থেকে কি হয়ে গেল। জানি না কিভাবে হসপিটালে আসলাম আমি। শ্রাবণের এই কথাগুলো শুনে আমি মুখের ভাষা হারিয়ে ফেলি। ওকে যে কি বলে আমি সান্ত্বনা দেব সেটাই আমার জানা ছিল না। স্যার হয়তো বুঝেছেন বিষয়টা, তাই তিনি শ্রাবণের পাশে বসে অনেক জ্ঞানমূলক কথা বলে। এত হয়তো শ্রাবণ অনেকটা মনের দিক থেকে বল পায়। এরপর ওখানে আর কিছুদিন থেকে হসপিটাল থেকে স্যার সোজা ঢাকা নিয়ে আসে শ্রাবণকে। কলেজের কাগজপত্র আমি গিয়ে নিয়ে আসি। আর ম্যাডাম, আপনি শ্রাবণকে যেমন দেখেছেন না, আসলে ও মোটেও তেমন না। বাইরে থেকে হাসি খুশি দেখলেও ওর ভেতরে অনেক কষ্ট। ছেলের থেকে আসার পরেও ও আর তেমন লেখাপড়া মন দেয়নি। আর ওর কথা ভেবে স্যারও তেমন কিছু বলে না।
শাওনের এই কথাগুলো শুনে ম্যাডামের আর বুঝতে বাকি নেই যে আমি কেন বাড়ি ছেড়ে চলে গেছি আর বিয়ের কার্ড দেওয়ার কেন এমন রেট করলাম। আর এই কথাগুলো ভেবে অনেক জোরে জোরে কেঁদে উঠলো। এদিকে আমাকে খুঁজতে হবে আর অন্যদিকে ম্যাডাম একভাবে কেঁদেই চলেছে। তাই অনেক বিরক্ত হয়ে শাওন বলল, ম্যাম, আমি আজকে আসি। আমার যেটা জানার ছিল সেটা জানা হয়ে গেছে। শাওন যেই মাত্র উঠে চলে যাবে তখনই ম্যাম বলল সেও নাকি শাওনের সাথে আমাকে খুঁজতে যাবে। অনেক জোরাজোরি পরে শাওন ম্যামকে নিয়ে আমাদের বাড়িতে গেল। বাসায় ঢোকার পরে আবু আর ম্যাম দুজনে অবাক হলেন, কারণ ম্যাম আগে থেকে জানতো না যে আমাদের ভার্সিটি স্যার আমার আব্বু। আর আব্বু ম্যামকে দেখে বললেন, মিস রাইসা, আপনি এত রাতে, কোনো সমস্যা হয়েছে? ম্যাম লজ্জার ভয়ে চুপ করে আছে। শাওন ব্যাপারটা বুঝতে পেরে সব কিছু খুলে বলল। এই ঘটনা শোনার পরে বাসা সবাই অনেক অবাক হয়েছে। আর এদিকে রাইসা ভয়ে কান্না শুরু করে দিয়েছে, কারণ রাইসা ভাবতেছে শুধুমাত্র তার মজার জন্য আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখে আম্মু রাইসার কাছে গিয়ে চোখের পানি মুছে দেয় আর তাকে নিয়ে সোফায় বসায়। কেউ কোনো কথা বলতেছে না। তখনই রাইসা ম্যাম বলে, আমায় ক্ষমা করে দিন আন্টি, আমি না বুঝে ওর সাথে এমনটা করে ফেলেছি। জানলে কখনোই এমনটা করতাম না। মা, এতে তোমার কোনো দোষ নেই। তোমার চিন্তা করতে হবে না। আমার মন বলছে আমার ছেলে আবার ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। অনেক বোঝাবার পর রাইসা কান্না থামালো। রাত অনেক হয় রাইসার বাড়ি যায়নি, শাওন চলে গেছে। সে তার আম্মুকে ফোন করে জানিয়ে দিয়েছে। আজকে রাতটা এইভাবে কেটে গেল সকলে। সকাল 10টার সময় আমার ঘুম ভাঙে। চোখ মিলিয়ে দেখি আমি রুমের মধ্যে শুয়ে আছি, খুব ক্ষুধা পাচ্ছে। তাই ফ্রেশ হয়ে রান্না করে গেলাম, কিন্তু দুঃখের বিষয় কোনো খাবার নেই। আর এদিকে ক্ষুধায় আমার যা অবস্থা। সেই কখন ভাত খেয়েছি মনে নেই। আর দেরি না করে বাইরে বের হলাম। বাসার পাশে একটা বাজার আছে, তাই খাবার কিনতে আর বেশি সময় লাগলো না। খাবার কিনে নিয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কোনো দিকে খেয়াল না করেই খাবার খেয়ে নিলাম। খুব ক্ষুধা লেগেছিল। এরপর কালকে সব ঘটনাগুলো ভাবতে লাগলাম। শালা আমার জীবনটা এই মেয়েরাই শেষ করে দিল। আগে একবার এমন করেছিলাম, আব্বু অনেক বুঝেছিল, কিন্তু আমি কিনা আবার সেই মেয়ের কারণে বাসা ছেড়ে চলে এলাম। ধুর মিয়া, এটা কোনো কাজ হলো? আম্মু অনেক চিন্তা করতেছে হয়তো। মনে মনে এগুলো চিন্তা করছিলাম, তখনই মোবাইলের কথা মনে পড়লো। ও শিট, মোবাইল তো অফ করা। কে জানে বাচ্চা সকলে কী ভাবতেছে। আমি আর দেরি না করে মোবাইলটা অন করলাম। অন করে আব্বুকে ফোন দিলাম। রিং হওয়ার সাথে সাথেই ফোনটা রিসিভ হলো। হয়তো আমার ফোনের অপেক্ষাই ছিল। হ্যালো আব্বু। শ্রাবণ, কোথায় তুই? সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। সরি আব্বু। সরি বলতে হবে না, তুই যেখানে থাকিস না কেন এখনই বাসায় আয়। তোর আম্মু খুব চিন্তা করতেছে। আব্বু আমাকে মাফ করে দাও। তোমাদের ছেড়ে আমি আর কোথাও যাব না। আব্বু আমার খুব কষ্ট হয়েছিল কালকে, তাই আমাকে আর কিছু বলতে না দিয়ে আব্বু বলল, আমি সবটা জানি। শাওন আর রাইসা বলেছে সবটা আমাকে। আমি কিছু চাই না। আমি ব্যাস আমার ছেলেকে আগের মতো হাসি খুশি দেখতে চাই। তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি তোর আর রাইসার বিয়ে দিব আজকে। মানে মানে কি? আমি খুব অবাক হয়ে বললাম, রাইসা এখন আমাদের বাসায়। তোর আম্মুর খুব পছন্দ হয়েছে রাইসাকে, আর আমারও খুব পছন্দ। আমিও চাই আমার ছেলের বউ এমন কেউ হোক যে তোকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু আব্বু রাইসা ম্যাডামের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর তাছাড়া সে আমার থেকে 2 বছরের সিনিয়র। সেটা তোকে দেখতে হবে না। আমার ছেলের জন্য আমি এইটুকু মেনে নিতে পারবো না। আব্বু আমি কিছু বুঝতে পারতেছি না, তুমি সবটা খুলে বলো প্লিজ। আগে বাসায় আয়, তারপর সারপ্রাইজ দিব। ওকে আব্বু, আমি এখনই আসতেছি। ফোন রেখে দিলাম। আব্বু এত সময় ধরে যা বললো তা আমার মাথার উপর দিয়ে গেছে, কিছুই বুঝলাম না। তাই আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কে জানে বাসায় গিয়ে কী সারপ্রাইজ পাই। তবে রাইসাকে পেলে আমার আর কিছু চাই না। আর দেরি না করে আমি বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অপরদিকে আমার আশার কথা শুনে সবাই অনেকটা নিশ্চিন্ত হলো। আর সবাই এটা ভেবে খুশি যে আজকে আমাদের বিয়ে দিয়ে দেবে। রাইসা আমার খোঁজ পাওয়া গেছে জেনে সেও অনেকটা খুশি হলো। আবু তার কাছে কিছু মানুষজনকে ফোন করে আসতে বলল যে তার ছেলের ছোটোখাটো বিয়ে আজকে পরে বড় করে করা হবে। আর শাওন তো খুব খুশি, আজকে তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। সে আমাদের সব বন্ধুদের ইনভাইট করলো। শাওন আর বন্ধুরা মিলে পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে ফেললো। খুব কম সময়ের মধ্যেই ভালো করে সাজানো হয়েছে। অবশেষে দেখা গেল ছোট করে অনুষ্ঠান করতে গিয়ে অনেকটা বড় হয়ে যাচ্ছে। এদিকে রাইসা খুব লজ্জা পাচ্ছে, আজ তার বিয়ে, সেটাও তার স্টুডেন্টের সাথে। আবার এত কাহিনী করে রাইসার আম্মু চলে এসেছে তার মেয়ের কাছে, কারণ তার মেয়েকে বিয়ের জন্য সে অনেকবার বলেছে, কিন্তু কিছুতেই রাজি না সে। তা অবশেষে আজকে রাজি হলো নিজের ইচ্ছায়। এদিকে সব কিছু কমপ্লিট করা হয়েছে। আমি বাসার সামনে এলাম বিকাল 5টার সময়। বাসার সামনে এসে পুরো অবাক হয়ে গেলাম। এটা কি আমাদের বাসা? আমাদেরই বাসা, তবে এত সাজিয়েছে কেন?
তার মানে কি আমারই বিয়ে? আর কিছু না ভেবে ভিতরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সারা বাসা ভর্তি লোকজন। আমি পুরো অবাক, সবাই আমার দিকে চেয়ে আছে। তখনই আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো, কিছু সময় কান্নাকাটি করলো। আমি অনেক কষ্টে কান্না থামালাম। আব্বু আর আম্মু আমাকে উপরে নিয়ে গেল। বাবা, আমাকে কথা দে তুই আর এমন করবি না কখনো। এরপর আব্বু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আজকে প্রথম আমি আব্বুকে কাঁদতে দেখলাম। এটাই হতো আব্বুর ভালোবাসা। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, সবাই ওয়েট করতেছে। কিন্তু কেন? আজকে তোর বিয়ে তোর ম্যাডামের সাথে। মানে কি আম্মু? তখনই শাওন সহ কিছু ফ্রেন্ড রুমে ঢুকে আমাকে রেডি করার জন্য তাড়া দিল। এরপর রেডি হয়ে নিচে গেলাম। এসে দেখি রাইসাও নিচে আছে। তার মানে রাইসার সাথে আমার বিয়ে। আমি তখন মনে মনে লুঙ্গি ডান্স দিতে শুরু করলাম। রাইসাকে দেখে মনে হচ্ছে সে ওই বিয়েতে অনেক খুশি। অবশ্যই বিয়েটা হয়ে গেল। রাত 1টার সময় আমি ছাদে বসে আছি। মামা এবার ভেতরে যাও, ভাবি অপেক্ষা করে আছে। হ্যাঁ ভাই, ভিতরে যা, আমরা বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। এই ভাই, আমার ভয় করতেছে। যদি ভিতরে গেলে আমাকে রেপ করে। এ সবাই ধর এই ভিতুর বাচ্চারে। এরপর সবাই আমাকে ধরে আমার রুমে ঢুকিয়ে দিল। আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে পিছনে তাকিয়ে দেখি রাইসা আমার পড়া টেবিলে বসে আমার বইগুলো দেখতেছে। আমি আগে জানতাম নতুন বউ খাটের উপর বসে থাকে আর স্বামী এলে সালাম করে। আর শালা আমার বউ। আমি কাছে যাওয়ার সাথে সাথে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি প্রশ্নসূচকভাবে তাকালাম। এটা হচ্ছে কাউকে কিছু না বলে চলে যাওয়ার জন্য। আবার ঠাস করে চর দিল। এটা হচ্ছে বিয়ের কার্ড না খুলে দেখার জন্য। আমি করবো না আপনার সাথে বাসর। আমি গেলাম। মজা করে দরজার দিকে হাঁটা দিলাম। রাইসা আমাকে জোর করে বিছানার উপরে নিয়ে বসালো। কি হয়েছে বলুন? আগে আমি যে তোকে বিয়ের কার্ডটা দিয়েছিলাম সেটা এনে খুলে পড় এখনই। আমি ভয়ে ভয়ে কার্ডটা খুলে পড়ে তো অনেক অবাক হয়ে গেলাম। তার মানে তুমিও? আমিও তোকে ভালোবাসি। এরপর সবটা খুলে বলল। আমি আর কিছু না বলে রাইসা ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম। 3 মিনিট পরে ছেড়ে দিলাম। হ্যাঁ বেয়াদব ছেলে, এটা কি? এটা হচ্ছে আমাকে ভালোবাসো না বলার শাস্তি। আবার রাইসা আর আমার ঠোঁট এক করে দিলাম। এবার 5 মিনিট পরে ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমাকে কষ্ট দেওয়ার শাস্তি। তুমি তো দেখছি খুব রোমান্টিক। রাগি ম্যাডাম একটু রোমান্টিক বর। এই শোনো না। বলো না। আমার না একটা ইয়ে চাই। কি মানে? সুতিন? কিউট একটা বেবি চাই। খুব লজ্জা পেয়ে বলল। ইস, আমাকে বলবা না? তাহলে তো এত দেরি করতাম না, আগে থেকে রোমান্স শুরু করে দিতাম। এরপর আর কিছু মনে নেই।